মনের আঙিনায়। জেরিন আক্তার নিকা। পর্ব 1 থেকে 10। 2 বছর আগে যে লোকের সাথে আপু এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছিল, সেই লোককে নিজের ক্লাস টিচার হিসেবে দেখে হালকা করে নীলাদ্রির পায়ের তলা থেকে জমিন সরে গেল। বেচারি এতটাই অবাক হয়েছে যে পুরো ক্লাসের সবাই বসে পড়লেও সে দাঁড়িয়ে আছে। নীলাদ্রি এখনও এই ধাক্কায় কাটিয়ে উঠতে পারছে না, নতুন এই স্যার তার হতে না পারা দুলাভাই। পরিবারের পছন্দে আপু এনগেজমেন্ট করে 4 মাস চালালেও শেষ সময়ে বিয়ের ডেট ঠিক হয়ে যাওয়ার পর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে কোর্ট ম্যারেজ করে নিয়েছে। আহা, তার ভাগ্য কি এতটাই খারাপ? পৃথিবীতে এত এত কলেজ ভার্সিটি থাকতে সে যে কলেজে পড়ে এই লোকের সেই কলেজেই জয়েনিং দিতে হলো। পুরনো অপমান ভুলে না গিয়ে এখন যদি বোনের শত্রুতা তার সাথে শুরু করে দেয়। এই লোক যে ইচ্ছে করে তার পরীক্ষার খাতার নম্বর কাটবে না এই গ্যারান্টি কে দিবে? ক্লাসে ঢুকেই সবার আগে নীলাদ্রির উপর চোখ পড়ে উচ্ছ্বাসের। প্রথমে চোখের ভুল ভাবলেও পরবর্তীতে তাকিয়ে মনে পড়তে বাকি রইল না, আরে এই মেয়েটাকে তো সে চেনে। মেয়েটার সাথে পূর্বপরিচয় থাকলেও উচ্ছ্বাস সেসব কিছু ভুলে গিয়ে শুধুমাত্র ক্লাস টিচারের ভূমিকা পালন করে শান্ত চোখে নীলাদ্রির দিকে তাকিয়ে সহজ গলায় জিজ্ঞেস করল, তোমার কি কিছু বলার আছে? নীলাদ্রি এখনও বুঝতে পারছে না পুরো ক্লাস যে তার দিকেই তাকিয়ে আছে। সে বোকার মতো হাঁ করে দাঁড়িয়ে অল্প বয়সী নতুন প্রফেসরকে দেখে যাচ্ছে, ব্যাপারটা সবাই অন্যভাবে দেখছে। কেউ কেউ মুখ টিপে হাসছে, নিজেদের মধ্যে ফিসফিস শব্দে কানাঘুষা করছে। নীলাদ্রির এই অস্বাভাবিক আচরণে তার বান্ধবীরাও মোটামুটি লজ্জিত। মুন নীলাদ্রির হাত ধরে হেঁচকা টানে বসিয়ে দিল। চাপা গলায় বলল, পাগল ছাগল হয়ে গেলি নাকি? স্যারের উপর ক্রাশ খাওয়া ইজ নরমাল। বর্তমানে ট্রেন্ড চলছে, কিন্তু তাই বলে চক্ষু লজ্জাও ত্যাগ দিবি? এবার নীলাদ্রির হুঁশ ফিরল। অবিশ্বাস্য চোখে একবার বান্ধবীকে দেখে আরেকবার নতুন স্যারের দিকে তাকিয়ে ঢোক দিল। মেয়েটার আচরণে উচ্ছ্বাসও কিছুটা অপ্রস্তুত হলেও পরবর্তীতে পরিস্থিতি সামলে নিল। নীলাদ্রির ঘোর পুরোপুরি কাটতে কাটতে নতুন স্যার ততক্ষণে ক্লাসের বাকি ছাত্রছাত্রীদের সাথে পরিচিত হতে শুরু করে দিয়েছে। মেয়েরা চোখ দিয়ে নতুন এই স্যারকে গিলে খাচ্ছে। মুন সহ নীলাদ্রির বাকি বন্ধুরাও স্যারের প্রশংসায় কবিসাহিত্যিক হয়ে যাচ্ছে। পলকহীন চোখে স্যারের দিকে তাকিয়ে গালে হাত দিয়ে রাফা বলল, আমাদের কলেজে এরকম অল্প বয়সী হ্যান্ডসাম প্রফেসর একটাই মনে হয় প্রথম এসেছে। নেহাও রাফার সাথে তাল মিলিয়ে বলল, ঠিকই বলেছিস রে। এতদিন ঘুড়ি আর টাকওয়ালা বুড়ো বুড়ো সব প্রফেসরদের লেকচার শুনতে শুনতে মুখে অরুচি এসে গিয়েছিল। এবার মনে হয় পড়াশোনায় মনোযোগ ফিরে আসবে। অন্তত স্যারের সাবজেক্ট ব্লেন্ডারে ব্লেন্ড করে জুস বানিয়ে খেয়ে ফেলতে হবে। আশঙ্কার কথা মনে করিয়ে দিয়ে মুন বলল, কিন্তু এই স্যার কি পার্মানেন্ট ভাবে এসেছে? কেমিস্ট্রি ক্লাস তো হোক স্যার নিত। স্যার অসুস্থ বলে স্যারের জায়গায় এই নতুন ছোকরাকে কিছুদিনের জন্য ক্লাস নিতে আনে নিত। হোক স্যার সুস্থ হয়ে ফিরে এলে ইনি আবার চলে যাবেন। মুনের এই কথা শুনে রাফা নেহা ভীষণ আহত হয়েছে বলে মনে হলেও মনে মনে নীলাদ্রির খুশির শেষ রইল না। যাক, কয়েকদিনের জন্য এলে ঠিক আছে, পরীক্ষায় অন্তত নম্বর কাটতে পারবে না। এই প্রথম হোক স্যারের সুস্থতার জন্য মন থেকে দোয়া করল নীলাদ্রি। আল্লাহ, তুমি শীঘ্রই স্যারকে সুস্থ করে দাও। স্যার সুস্থ হয়ে ফিরে এলে আমি 20 রাকাত নফল নামাজ পড়ব। ওই পাশের সবার সাথে পরিচয় হওয়া শেষ। এবার নীলাদ্রিদের পাশ থেকে প্রথম বেঞ্চে বসা মেয়েগুলো এক এক করে নিজেদের নাম বলছে। তৃতীয় বেঞ্চে কেন বসেছে এই দুঃখে নীলাদ্রির নিজেকে গালি দিতে ইচ্ছে করছে। আজকে পেছনে বসলেই ভালো হতো। দ্বিতীয় বেঞ্চের পর এবার তাদের পালা এলো। মুন, রাফা, নেহা সুন্দর মতোই দাঁড়িয়ে পরিচয় দিয়েছে। নীলাদ্রির পালা এলে সে উঠে দাঁড়িয়েছে তো ঠিক, কিন্তু মুখ দিয়ে কোন কথাই বের করতে পারছে না। নিজের নাম বলতেও এত দেরি লাগছে দেখে ক্লাসের একটি মেয়ে বলে উঠল। স্যারকে দেখে মনে হয় নীলাদ্রি নিজের নামই ভুলে গেছে। পুরো ক্লাস জুড়ে হাসির গুঞ্জন উঠল। নীলাদ্রির গাধামি দেখে ওর বন্ধুরা মুখ লুকাচ্ছে। উচ্ছ্বাস সবাইকে চুপ করিয়ে দিয়ে বলল, ঠিক আছে, বসো তুমি। উচ্ছ্বাসের গম্ভীর কণ্ঠ কানে যেতে নীলাদ্রির সাথে সাথে বসে পড়ল। সবার পরিচয় জেনে স্যার এবার নিজের পরিচয় দিচ্ছেন। জানা গেল উনি এখানে গেস্ট টিচার হিসেবে এসেছেন। এই কথা শুনে পুরো ক্লাসের মেয়েরা একসাথে হতাশার দম ফেলল।
নীলাদ্রির কলিজায় পানি এলো। গেস্ট টিচার তার মানে খুব বেশি দিন থাকবে না। মায়া গদগদ ভঙ্গিতে বলল, স্যার আপনি কিন্তু এখনো আপনার নামই বলেননি। আমার নাম উচ্ছ্বাস ইউসুফ খান। নেহা নীলাদ্রির গা ধাক্কা দিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, শুনেছিস, স্যারের নামটাও স্যারের মতোই কিউট। রাফার শুধু কিউট শব্দটাতে সন্তুষ্ট হতে না পেরে বলল, শুধু কি কিউট, হট বল হট। নীলাদ্রি মুখ বাঁকাল। তার স্পষ্ট মনে আছে আপুকে যেদিন প্রথম দেখতে গিয়েছিল এই নাম শুনে নীলাদ্রি বলেছিল, এটা তো অনেক কঠিন নাম, তার উপর আবার উচ্ছ্বাস ইউসুফ খান। মনে হচ্ছে এক নামের মধ্যে তিনজন ব্যক্তি। তার কথা শুনে বাবা হেসে বলেছিল, তোর নামটাও তো তাহলে কঠিন। মোটেই না। নীলাদ্রি ইয়াসমিন নাম উচ্চারণ করতে কেজিও ব্যাচ লেগে যায়। তার কথা শুনে বাবা উচ্চ শব্দে অনেকক্ষণ হেসেছিল। বাবার কথা মনে পড়তেই নীলাদ্রি অন্যমনস্ক হয়ে কিছু সময়ের জন্য ক্লাস থেকে হারিয়ে গিয়েছিল। অনেকদিন বাবাকে দেখে না। এবার ছুটিতে অবশ্যই বাড়ি যাবে। স্যার আপনার পড়াশোনা কি শেষ? উচ্ছ্বাস মৃদু হেসে বলল, পড়াশোনার কি কোন শেষ আছে? স্যার আপনি তো আমাদের কলেজে গেস্ট টিচার হয়ে এসেছেন। আপনার কলেজের নাম কি? আমি কোন কলেজের টিচার না। তাহলে কি ভার্সিটির টিচার? উচ্ছ্বাস হাসল। বুঝতে পারছে তাকে নিয়ে মেয়েগুলোর অনেক কৌতূহল। স্যার আপনার কি টিচার হওয়ার ইচ্ছে আছে নাকি অন্য কোন প্রফেশনে যাবেন? যদিও আপনাকে দেখে টিচার কম ফিল্মের হিরোই বেশি মনে হয়। উবার কথা শুনে পুরো ক্লাস হেসে উঠল। এদের হাহাহিহিতে নীলাদ্রির বিরক্তি বাড়ছে। মেয়েগুলোর এত কিছু জেনে কাজ কি? এই লোককে তো আর বিয়ে করবে না। এমনভাবে সবকিছু জেনে নিচ্ছে যেন পাত্র দেখছে। পড়ার নামে ক্লাসে আজ গল্পই হলো। কলেজে কেন অল্প বয়সী শিক্ষক না থাকায় ভালো, এটার কারণ আজকে বুঝতে পেরেছে নীলাদ্রি। স্যারের বয়স কম হলে সারা বছর শুধু গল্পই হবে, পড়াশোনা আর হবে না। ক্লাস থেকে বেরিয়েও তিন বান্ধবী নতুন স্যারের কথাই বলছে। তিনজনের বকবকের মাঝে নীলাদ্রি নীরব ভূমিকা পালন করছে। স্যারের মতো স্যারের কথাগুলোও কত সুন্দর না? আমার তো শুধু শুনতেই ইচ্ছে করছিল। শুধু কি কথা, ড্রেসিং সেন্স দেখেছিস? উনি ভালো করেই জানেন কোন রং উনার উপর মানাবে। কথাবার্তা, চালচলন, চেহারা, সুরত, কোয়ালিফিকেশন, সব দিক দিয়ে একটা মানুষ এতটা পারফেক্ট কিভাবে হয় বলতো? তার উপর আবার অবিবাহিত। আমি তো স্যারের উপর ফিদা হয়ে গেছি। নিজেদের মধ্যের কথা এখনো শেষ হচ্ছে না। এর মাঝে মুন দুম করে নীলাদ্রির পিঠে এক কিল বসিয়ে জিজ্ঞেস করল, সব কথা একদিকে, ক্লাসে স্যারকে দেখে তুই ওরকম ভ্যাবলামি কেন করছিলি? জানি নতুন স্যার প্রয়োজনের থেকে একটু বেশিই হট। তাই বলে তুই স্যার ছাত্রীর সম্পর্ক ভুলে যাবি? তোর জন্য আমাদেরও লজ্জা পেতে হয়েছে। কিলটা জোরে পড়েছে। নীলাদ্রি পিঠ বাঁকিয়ে নাক ফুলিয়ে রাগে মুখে বলল, আমি ভ্যাবলামি করছিলাম? পৃথিবীতে আর মানুষ পেলি না? রাফা টেনে টেনে বলল, ভ্যাবলামি করছিলে না কি করছিলে তা তো ক্লাসে দেখেছি। তোর তো মুখই বন্ধ হচ্ছিল না। এখন আবার ভাব নিতে এসেছিস? মুখ বন্ধ হচ্ছিল না কারণ তোদের ওই হট হ্যান্ডসাম মিস্টার পারফেক্ট স্যারকেই 2 বছর আগে আমার বোন চরম ছ্যাঁকা দিয়েছে। আপুর সাথে এনগেজমেন্টও হয়ে গিয়েছিল, কিন্তু আপু উনাকে বিয়ে না করে দুলাভাইকে বিয়ে করেছে। নতুন স্যার নীলাদ্রির বোনের এক্সফিয়ন্সে শুনে তিনজনেরই চোয়াল ঝুলে পড়ল। অবিশ্বাস্য চোখে তাকিয়ে নীলাদ্রির কথা বিশ্বাস করার চেষ্টা করছে। নীলাদ্রি বলে যাচ্ছে, ক্রাশ ফ্রাশ কিচ্ছু না। ওই লোককে ক্লাস টিচার হিসেবে দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আপুর প্রতিশোধ যদি আমার উপর দিয়ে তুলে। মুন, রাফা, নেহাকেও বিশ্বাসই করতে চাইল না নীলাদ্রির বোন এত হ্যান্ডসাম ড্যাশিং একটা ছেলেকে রিজেক্ট করেছে। কিন্তু নীলাদ্রি তো মিথ্যাও বলে না। অবিশ্বাস্য গলায় মুন বলল, তোর বোন সত্যি সত্যি এই কাজ করেছে। ব্যথিত গলায় রাফা বলল, তোর বোন এই কাজ কিভাবে করতে পারল নীলাদ্রি? তোর দুলাভাই কি উচ্ছ্বাস স্যারের থেকেও বেশি সুন্দর? বিস্ময়ে কাটিয়ে নেহা কিছু বলতেই পারল না। ওদের সাথে কথা বলতে বলতে নীলাদ্রি দেখতে পেল ওই লোক অফিস রুম থেকে বেরিয়ে গেটের দিকে যাচ্ছে। নীলাদ্রি দুহাত মেলে দিয়ে তিনজনের পথ আটকে দাঁড়াল। রাফা বলল, কি হয়েছে? একটু পরে যাই। কেন? নীলাদ্রির সাথে সাথে ওরাও গেটের দিকে তাকালো। ওহ এই ব্যাপার। উচ্ছ্বাস স্যারকে দেখে নীলাদ্রি দাঁড়িয়ে পড়েছে। মুন বলল, তুই কি উচ্ছ্বাস স্যারকে ভয় পাস?
নীলাদ্রি মুখ বাঁকিয়ে বলল, ভয় কেন পাবো? তাহলে আগে উনি চলে যাওয়ার জন্য দাঁড়িয়ে পড়লি কেন? উনার সামনে দিয়ে যেতে কি ভয়? ভয় না। নীলাদ্রি ঠিক বুঝতে পারছে না তাকে নিয়ে ওই লোকের মনোভাব কি। 2 বছর কম সময় না হলেও খুব বেশি সময়ও না। ওই লোক 2 বছর আগের কথা কি এখনো মনে রেখেছে, নাকি অনেক আগেই সবকিছু ভুলে গিয়ে তাকে আজ চিনতে পারেনি? আপুর সাথে বিয়ে ঠিক হলেও হবু দুলাভাইয়ের সাথে তার বেশি কথা হয়নি। 1-2বার মনে হয় সামনা হয়েছিল। তখন লোকটা কেমন আছো এতটুকুই জিজ্ঞেস করেছে। নীলাদ্রি মাথা নিয়ে মৃদু স্বরে ভালো জবাব দিয়েছে। এর বেশি কথা কোনোদিনও হয়নি। নীলাদ্রি ভীষণ রকম ইন্ট্রোভার্ট একজন মানুষ। অচেনা কোন মানুষের সামনেই যেতে পারে না। কথা বলা তো অনেক পরের ব্যাপার। কখনো সে নিজে থেকে কারোর সাথে কথা বলতে পারে না। মানুষের সাথে মিশতে পারা তার যোগ্যতার বাইরে। এখানে এসে ভাগ্য করে রাফা নেহাকে পেয়েছিল। কিভাবে যেন ওরাই নীলাদ্রির সাথে প্রথম কথা বলেছে। বন্ধুত্বের হাতটাও ওরাই আগে বাড়িয়েছে। উচ্ছ্বাসকে গাড়ি করে চলে যেতে দেখল। নীলাদ্রি ছোট্ট একটা দম ফেলল। সামনের দিনগুলোতে কি হবে এটাই ভাবছে। ওই লোকের ক্লাস কিভাবে করবে সে? বিয়ে করবে না জেনেও আপুটা যে কেন এঙ্গেজমেন্ট করেছিল। তোর বয়ফ্রেন্ড আছে, তুই কেন অ্যারেঞ্জ ম্যারেজের রাজি হবি? প্রথমে রাজি হয়ে পরে এমন পলটি না খেলেই এসব কিছু হতো না। বাসায় এসে কাঁধ থেকে ব্যাগ ফেলে সোফায় গা এলিয়ে দিয়ে বোনকে ডাকতে লাগল। আপু, এই আপু। নীলাদ্রির কাছে ডুপ্লিকেট চাবি থাকে বলে কখনোই কলিং বেল চাপতে হয় না। মাঝে মাঝে দেখা যায় আপু ঘুমিয়ে থাকে। তখন দরজা খুলতে উঠতে হয়। আপু বাজারে যায়, তখন তাকে বাইরে অপেক্ষা করতে হয়। তাই দুলাভাই বুদ্ধি করে তাকেও একটা চাবির মালিক করেছে। নীলাদ্রির ডাক শুনে নীলা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। কখন এসেছিস? কি করছিলে তুমি? আরে মেজাজ খারাপ হয়ে আছে। ছাতার এক ওয়াশিং মেশিন কিনে দিয়ে গেছে তোর দুলাভাই। যেমন কাপড় ঢুকায় তেমন কাপড়ই বের হয়। ময়লার জায়গায় থাকে কাপড় আর পরিষ্কার হয় না। দুলাভাই ও তার ওয়াশিং মেশিনের বদনাম পরে করবে। আগে তুমি এদিকে আসো। পারলে ফ্রিজ থেকে একটু ঠান্ডা পানি নিয়ে এসে বসো। নীলা পানি নিয়ে এসে নীলাদ্রির পাশে বসল। অনুসন্ধানী চোখে নীলাদ্রির মুখের দিকে তাকিয়ে জানতে চাইল, কি হয়েছে রে? কি যে হয়েছে শুনলে তোমার আক্কেল গুরুম হয়ে যাবে। কলেজে নতুন এক প্রফেসর এসেছে। হক স্যার কয়দিন আগে অসুস্থ হলো না। স্যারের অবর্তমানে ক্লাস নিবে। জানো কে ওই লোক? তোমার সাথে যার এনগেজমেন্ট হয়েছিল। ক্লাসে উনাকে দেখে আমার নিজের চোখকেই বিশ্বাস হচ্ছিল না। উচ্ছ্বাস। উচ্ছ্বাস নীলাদ্রির টিচার। নীলাদ্রি ভেবেছিল আপু শক পাবে। কিন্তু বোনকে উল্টো হাসতে দেখে নীলাদ্রি নিজেই শক পেল। কৌতূহলী গলায় নীলা জিজ্ঞেস করল, উচ্ছ্বাস তোকে চিনতে পেরেছে? নীলাদ্রি পানি খেয়ে মুখ বাঁকাল। বলল, এক্সফিয়ন্সের নাম শুনে এমনভাবে খুশি হচ্ছ যেন হারিয়ে যাওয়া পুরনো কোন বন্ধুর সন্ধান পেয়েছ। দূর, তুই আগে বল উচ্ছ্বাস তোকে চিনেছে। জানি না। জিজ্ঞেস করিনি। জিজ্ঞেস কেন করবি? তোকে দেখে কথা বলেনি। কি পাগলামি আলাপ করছো আপু? ক্লাসের এতগুলো ছেলেমেয়ের মধ্যে উনি আমার সাথে কেন কথা বলবে? নীলাদ্রি ভেবেছিল আপুকে একটা শোকিং নিউজ দিচ্ছে। অথচ আপু খবরটাকে তেমন সিরিয়াসলি নেয়নি দেখে নীলাদ্রি মনে মনে হতাশ হলো। নীলা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, উচ্ছ্বাস কি আগের মতোই আছে, নাকি দেখতে আরো হ্যান্ডসাম হয়েছে? নীলাদ্রি একসাথে নাক ও কপাল কুঁচকিয়ে বোনের দিকে তাকালো। এক্সের সম্পর্কে জানার এত আগ্রহ। বিয়ের পর ওর সাথে তেমনভাবে যোগাযোগ রাখা হয়নি। যদিও রাখা উচিত ছিল। তার বোনের মাথা টাথা ঠিক আছে তো? এঙ্গেজমেন্ট হয়ে যাওয়ার পরেও লোকটাকে বিয়ে করেনি। ওই লোকের সাথে আবার কোন দুঃখে যোগাযোগ রাখতে চায়? দুলাভাই জানলে কি হবে? একদিন তোর কলেজে যাব। নীলাদ্রি চোখ কপালে তুলে বোনের দিকে তাকিয়ে বলল, তোমার এক্সের সাথে দেখা করতে? হুম। নীলাদ্রি আর কোন কথাই খুঁজে পেল না। আজকে তার অবাক হওয়ার দিন। ড্যাশ 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 ড্যাশ। 2বার কলিং বেল চাপার পর সালমা দরজা খুলে দিল। উচ্ছ্বাসকে দেখে হাসি মুখে জিজ্ঞেস করল, কলেজের প্রথম দিন কেমন গিয়েছে? উচ্ছ্বাস ভেতরে ঢুকতে ঢুকতে বলল, ভালো। মামা কেমন আছে? সালমা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, আগের মতোই। উচ্ছ্বাস মামার ঘরের দিকে যেতে লাগলেই সালমা বলল,
আগের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। এখন ওঘরে গেলেই আধ ঘন্টার আগে উঠতে পারবি না। উচ্ছ্বাস মামির কথা মেনে রুমে চলে এলো। ফোন বাজছে তার। পকেট থেকে ফোন বের করে দেখল মায়ের কল। ফোন রিসিভ করে কানের সাথে ঠেকিয়ে শার্টের বোতাম খুলতে খুলতে বলল, বলো মা, কি করছিস? কলেজ থেকে ফিরলাম মাত্র। তুই আজ ক্লাস নিয়েছিস? হুম। ক্লাসে মেয়েরাও ছিল। গা থেকে শার্ট খুলে রেখে উচ্ছ্বাস বলল, মা প্লিজ, ওরা সবাই আমার স্টুডেন্ট, কোচুর স্টুডেন্ট। তুই কি সত্যি সত্যি ওদের স্যার নাকি? তোর মামার বদলে কয়েকদিন ক্লাস নিবি? এখন ওরা তোর ছাত্রী হলেও কয়েকদিন পর থাকবে না। বাবা কোথায়? কোথায় আর থাকবে? তার থাকার জায়গা অফিস ছাড়া আর কোথায়? বাড়িতে সবাই কেমন আছে? সবাই ভালো। তুই তোর কথা বল। ক্লাসের কোন মেয়েকে পছন্দ হয়েছে? হলি নির্দ্বিধায় আমাকে বলতে পারিস। আমি কাউকে বলবো না। মার সেই এক প্যাচাল। গত 1 বছর ধরে বিয়ে করে পাগল করে দিচ্ছে। পথে ঘাটে মার্কেট হসপিটাল যেকোনো জায়গায় মেয়ে দেখলেই হলো। তাদের সাথে গিয়ে কথা বলে ফোন নম্বর সহ বাড়ির ঠিকানা নিয়ে আসবে। একদিকে মা, অন্যদিকে দাদি। এই দুজন মানুষ তার বেঁচে থাকা মুশকিল করে দিয়েছে। তোমার ভাই অসুস্থ মা, তার কথা তো একবারও জিজ্ঞেস করনি। তার বিয়ের কথা থেকে সরিয়ে নেওয়ার জন্য মাকে ভাইয়ের কথা মনে করানো জরুরি ছিল। মিসেস শর্মিলা চিন্তাযুক্ত গলায় বললেন, সকালে তো কথা হয়েছিল, তোর মামাকে নাকি ইন্ডিয়া নিয়ে যাবে। নামাজ পড়ে আল্লাহর কাছে কত দোয়া করছি, আমার ভাইটাকে যেন সুস্থ করে দেন। মার সাথে কথা বলা শেষ করে উচ্ছ্বাস মামার কাছে গিয়ে বসল। তাকে দেখে ফুটবল হেসে মামা জিজ্ঞেস করল, ক্লাস কেমন নিয়েছিস? আমার ছাত্রছাত্রীগুলো যন্ত্রণা করেনি তো? কেউ কিছু করেনি। এখন তোমার শরীর কেমন? আর শরীর? এই যাত্রায় উঠতে পারবো বলে মনে হয় না। শুধু উঠবে না, কয়দিন পরেই দৌড়াবে। এটা আমার বিশ্বাস। ড্যাশ 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 ড্যাশ। নতুন হ্যান্ডুল স্যারের ক্লাসের জন্য মেয়েরা আজকে সবচেয়ে বেশি আগ্রহী হয়েছিল। স্যার ক্লাসে ঢুকতেই সকলে একসাথে দাঁড়িয়ে সালাম দিল। নীলাদ্রি যতটা পারল এই লোকের চোখে পড়া থেকে বাঁচার চেষ্টা করে বান্ধবীদের আড়ালে নিজেকে লুকিয়ে রাখল। সবাই ভেবেছিল গতকালকে মতো আজও গল্প হবে, স্যারের সাথে দুষ্টু মিষ্টি রসিকতা করবে। কিন্তু আজ তেমন কিছুই হলো না। গতকালের তুলনায় আজ যেন এক ভিন্ন লোক। দ্বিতীয় দিনেই এত কড়াকড়ি দেখালো যে অতি উৎসাহী মেয়েগুলো একেবারে চুপসে গেল। রাফা বিড়বিড় করে বলল, ব্যাটা আজ নিশ্চিত গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে এসেছে। নেহা আপত্তি করে বলল, গার্লফ্রেন্ড আছে নাকি তুই জানিস? মনের উত্তর এলো, থাকলেও থাকতে পারে। এত হ্যান্ডসাম একটা ছেলের সিঙ্গেল থাকার কোন কারণ দেখি না। এদের বকবক শুনে বিরক্ত হয়ে নীলাদ্রি চাপা গলায় ধমক দিয়ে বলল, চুপ করবি তোরা। তাদের অপরাধ এতটুকুই ছিল। সাথে সাথে গমগমে গলায় স্যার বলে উঠল, হে ওখানে, হ্যাঁ তোমরা চারজন, স্ট্যান্ড আপ। কি কথা বলছিলে? পুরো ক্লাস তাদের দিকে তাকিয়েছে। স্যারের হুকুম মেনে চারজন উঠে দাঁড়ালো। নীলাদ্রি মনে মনে বলল, প্রতিশোধ নেওয়া শুরু করে দিয়েছে। গতকালও এই মেয়ে ক্লাসে ডিস্টার্ব করতে চেয়েছিল, আজকেও কথা বলছে। উচ্ছ্বাস কঠিন হতে চায়নি, কিন্তু ওরা হয়তো তাকে একটু বেশি সহজভাবে নিয়েছে। তীক্ষ্ণ চোখে মেয়ে চারজনের দিকে তাকিয়ে কঠোরভাবে বলল, ক্লাস চলাকালীন কি কথা বলার সময়? ক্লাসে মনোযোগ না থাকলে বাইরে গিয়ে কথা বলতে পারো। এই বেডার উপর গতকাল ক্রাশ খেয়েছিল, আজকেই এমন রূঢ় ব্যবহার করে মন ভেঙে দিতে পারল। রাফা নেহা ভীষণ আহত হল। মুন বলল, সরি স্যার, আর হবে না। মনে মনে বলল, 2 দিনের জন্য এসে ভাব দেখাচ্ছিস বেটা। উচ্ছ্বাস ওদের দিকে না তাকিয়ে বসতে বলে পড়াতে লাগলো। এখন কিছু বললে আবার দাঁড় করাবে এই ভয় কেউ কিছু বলল না। কিন্তু ক্লাস শেষ হতেই অসভ্য এই স্যারের বদনামে ভান্ডার খুলে বসল। রাফা বলল, কত বড় শয়তান দেখেছিস? গার্লফ্রেন্ডের রাগ আমাদের উপর দেখায়। বাদাম চিবুতে চিবুতে নেহা বলল, তোর বোন এই বদকে বিয়ে না করে একদম ঠিক কাজ করেছে। নীলাদ্রি ভাবছে আজকে শুধু দাঁড় করিয়েছে, আগামীতে আরও কি কি করবে কে জানে। সে হক স্যারের কথা ভাবছে। হক স্যারের কি খবর রে? স্যার কি সুস্থ হয়েছেন? একটা খোঁজ নেওয়া উচিত। মাঠের একপাশে ছায়া যুক্ত জায়গা দেখে চারজন বসে পড়ল। মুন বলল,
এখন তো মনে হচ্ছে হক শাড়ি ভালো ছিল। রাফা দীর্ঘশ্বাস ফেলে বলল, হাজার গুণ ভালো ছিল। ক্লাসে অন্তত কখনো দাঁড় করায়নি। ড্যাশ 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 ড্যাশ। নীলাদ্রি বাসায় ফিরলে নীলা বোনের ক্লান্তি মাখা চিন্তিত মুখ দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে তোর? কি হয়নি এটা জিজ্ঞেস করো। দোষ তো সব তোমারই। আমি আবার কি করলাম? বিয়ে করবে না তাহলে এনগেজমেন্ট কেন করেছিলে? তোমার শত্রুতা লোকটা এখন আমার সাথে দেখাচ্ছে। নীলার বুঝতে একটু সময় লাগলো। নীলাদ্রি উচ্ছ্বাসের কথা বলছে বুঝতে পেরে হাসতে হাসতে জিজ্ঞেস করল, উচ্ছ্বাস আবার তোর সাথে কি করেছে? নাম নিবে না ওই লোকের? ক্লাসে সবার সামনে দাঁড় করিয়ে অপমান করেছে। বিনা কারণে নিশ্চয় দাঁড় করায়নি। একটু কথা বলা এটা নিশ্চয় অনেক বড় কোন অপরাধ না। বোনের ছেলেমানুষি অভিযোগ শুনে নীলা হাসছে। উচ্ছ্বাস কেন ওর সাথে শত্রুতা করবে? ও ওরকম ছেলেই না। পরের দিন কলেজ বন্ধ থাকায় চার বান্ধবী প্ল্যান করল হক স্যারকে কাল দেখতে যাবে। স্যারের বাসা নীলাদ্রির বোনের বাসা থেকে খুব বেশি দূরে না। পায়ে হেঁটে গেলে 10 মিনিটের পথ। গ্রুপ কলে নীলাদ্রি বলল, তাহলে কাল সকালে তোরা আমাদের বাসায় চলে আসিস। এখান থেকে একসাথে যাব। রাতে নীলাদ্রি পড়তে বসলে নীলা এসে ওর রুমে বসে থাকে। নীলাদ্রি বোনকে কত চলে যেতে বলে তারপরও আপু যায় না। আপু তুমি এখন যাও না। আমি পড়ছি দেখছ না। পর তুই। আমি কি তোকে কিছু বলছি? আমি তো চুপ করেই বসে আছি। চুপ করে বসে থাকলেও আমার ডিস্টার্ব হয়। তুমি গিয়ে দুলাভাইয়ের সাথে কথা বলো। একটু আগেই কথা হয়েছে। এখন ডিউটিতে আছে। বোনের জন্য তাকে বাড়ি ছেড়ে এসে এতদূর থাকতে হচ্ছে। তার দুলাভাই আর্মিতে আছে। 8 মাস আগে আপুকে এখানে নিজের কাছে নিয়ে আসে। আপুকে নিয়ে আসার ঠিক 3 মাস পরে আবার দুলাভাইয়ের অন্য জায়গায় পোস্টিং হয়। এবার যেখানে ডিউটি পড়েছে সেখানে আপুকে নিয়ে যাওয়া সম্ভব না। আপু তার শ্বশুরবাড়িতেও ফিরে যেতে চায় না। কারণ আপুর শাশুড়ি এখনও আপুকে মেনে নেয়নি। ছেলের সামনে মহিলা ভালো সাজার অভিনয় করলেও আপুকে অনেক জ্বালায়। আপু যেহেতু শ্বশুরবাড়ি যাবে না, দুলাভাইও এখানে থাকবে না, তাই সহজ সমাধান বের করে বাবাকে বলে তাকে এখানে নিয়ে আসে। যদিও বাবা প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু বড় মেয়ের ইমোশনাল ব্ল্যাকমেইলিং এর শিকার হয়ে রাজি হতে হয়েছে। তারও তখন এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। তখনও কলেজে ভর্তি হয়নি। আপু তাকে এনে এখানের কলেজে ভর্তি করিয়ে দিয়েছে। ড্যাশ 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 ড্যাশ। এই মেয়ে এই হে তুমি। দাঁড়াও। নীলাদ্রি ভয়ে ভয়ে দাঁড়ালো। এই লোককে দেখতে জিরাফের মতো লাগছে কেন? জিরাফের মতো লম্বা গলা। নীলাদ্রি উপরের দিকে তাকিয়েও মুখ দেখতে পারছে না। মুখ দেখা না গেলেও কণ্ঠ শোনা গেল। ধমক দিয়ে তাকে বলছে, ক্লাসে কথা কেন বলছিলে? ক্লাস কি কথা বলার জায়গা? কান ধরো। কান ধরে বেঞ্চের উপর উঠে দাঁড়াও। নীলাদ্রি ধরফিয়ে ঘুম থেকে উঠে বসল। পাগলের মতো চারপাশে দেখতে লাগলো। কোথায় আছে সে? আর ওই জিরাফ চেহারার সার কোথায় গেছে? বনের পা নিজের উপর দেখে নীলাদ্রি বুঝতে পারল সে এতক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছে। এই স্বপ্ন দেখেই খেমে নিয়ে গেছে। নীলাদ্রি বড় একটা লোক দিল। কিরকম স্বপ্ন এটা? এখন বাজে কয়টা? ভোর হয়ে যায়নি তো? ভোরের স্বপ্ন তো আবার সত্যি হয়। নীলাদ্রি কাঁদো কাঁদো মুখে বলল, আল্লাহ আমার বোনের শাস্তি তুমি আমাকে কেন দিচ্ছ? আমি কি দোষ করেছি? ওই লোক আমার পেছনে কেন পড়েছে? কথা মতো পরদিন রাফা নেহা মুন নীলাদ্রিকে নিতে চলে এসেছে। নীলা ওদের বসিয়ে চা নাস্তা দিতে চাইলে সকলে হাত জোর করে না করতে লাগলো। রাফা বলল, আপু আমরা এখন কিচ্ছু খাবো না। খেয়েই বেরিয়েছি। চা তো খাবে? নেহা বলল, চাও না আপু। গলা অবধি ফুল। নীলা মুনের দিকে তাকালে মুন বলল, আমি ডায়েটে আছি আপু। আমাকে কিছু খেতে সাধবেন না। কারণ আমি না করতে পারবো না। নীলা হেসে বলল, আচ্ছা ঠিক আছে। কিছুই সাধব না তোমাদের। হঠাৎ ওই কথাটা মনে পড়তেই রাফা বলে উঠল, আপু সত্যি কি আপনি উচ্ছ্বাস স্যারকে রিজেক্ট করেছিলেন? নীলাদ্রি তাহলে ওদের জানিয়ে দিয়েছে? নীলা আগের মতোই হেসে বলল, নীলাদ্রি বলেছে বুঝি। যেই বলুক। সত্যি কি এঙ্গেজমেন্ট হয়ে যাওয়ার পর বিয়ে ভেঙে দিয়েছিলেন? নীলাদ্রি এতক্ষণে তৈরি হয়ে চলে এসেছে। আমি রেডি। ওঠে এবার। নেহা নীলাদ্রিকে থামিয়ে দিয়ে বলল, দাঁড়া একটু।
আপুর সাথে গুরুত্বপূর্ণ টক চলছে। নীলাদ্রি ভেবে পাচ্ছে না এতক্ষণ তারা দিয়ে পাগল করে দিয়ে এখন কেন দাঁড়াতে বলছে। নীলা এদের কাণ্ড দেখে হাসছে। নীলাদ্রি ফের তারা দিয়ে বলল, কিরে চল, যাবি না নাকি? রাফা বিরক্ত হয়ে বলল, উফ দাঁড়া না, আপুকে বলতে দে। কি বলবে আপু? নীলাদ্রি প্রশ্নসূচক চোখে বোনের দিকে তাকালো। নীলা উঠে পড়ে বলল, আজ না, অন্য একদিন তোমরা পুরো দিনের জন্য আসবে। তখন সময় নিয়ে ঘটনা প্রথম থেকে খুললে বলবো, শুনলে মজা পাবে। রাস্তায় বেরিয়ে ওরা নীলাদ্রিকে দুষছে। ওর তাড়াহুড়োর জন্য শুনতে পারল না। এদের যন্ত্রণায় অসহ্য হয়ে নীলাদ্রি বলল, আপু তো বলেছে আরেকদিন বলবে। তখন শুনে নিস। চার বান্ধবী গল্পে মুশগুল হয়ে হাঁটতে হাঁটতে কখন পথ শেষ হয়ে গেছে বুঝতেই পারল না। স্যারের ফ্ল্যাটের সামনে এসে দাঁড়িয়ে ওদের মনে পড়ল একটা কল করে স্যারকে জানিয়ে আসা উচিত ছিল। একেবারে না বলে কারো বাসায় আসা ঠিক না। এখন যেহেতু এসে পড়েছে তাই ওসব ভেবে কাজ নেই। বেশ অনেকবার কলিং বেল বাজাতে হলো। দাঁড়িয়ে থেকে বিরক্ত হতে হতে মন বলল, স্যারের বউ কি এমন কাজে ব্যস্ত? দরজা খুলতে এত দেরি হচ্ছে কেন? বাড়িতে রোগী আছে, সেবা যত্ন করছে হয়তো। তুই সব সময় এরকম অধৈর্যগিরি দেখাস কেন? নেহার কথায় মন মুখ বাঁকাল। এক একটা যেন ধৈর্যের রানী, তাকে জ্ঞান দিচ্ছে। শেষবার নীলাদ্রি কলিং বেল চেপেছে। ওরা তিনজন তার পেছনে দাঁড়িয়ে ঝগড়া করছে। নীলাদ্রি ঘাড় ঘুরিয়ে ওদের চুপ থাকতে বলে, যেই সামনে তাকিয়েছে দরজা খুলে দেওয়া ব্যক্তিটিকে দেখে এক লাফে তার চোখ কপালে উঠে গেল। উচ্ছ্বাস ভেবেছিল চারতলার বাচ্চা দুটো হয়তো আবার দুষ্টুমি করছে। যতবার ওরা নিচে যাবে কলিং বেল না টিপে যাবে না। তাই অনেকবার কলিং বেল বাজলেও উচ্ছ্বাস দরজা খুলতে আসেনি। শেষে ধৈর্যের সীমা ছাড়িয়ে গেলে বাচ্চা দুটোকে ধমক দেওয়ার জন্য এসেছিল। কিন্তু দরজা খুলে যাকে দেখল তাকে সে কল্পনা করেনি। উচ্ছ্বাসকে এখানে দেখে নীলাদ্রি মূর্তি হয়ে দাঁড়িয়ে রইল। দরজা খুলে গেছে বুঝতে পেরে বাকি তিনজনও এদিকে তাকিয়ে ভূত দেখার মতো চমকে উঠল। নতুন স্যার এখানে কি করছে? উচ্ছ্বাস তার ক্লাসের চারজন ছাত্রীকে দেখে অনেকটা অবাক হওয়ার পাশাপাশি কিছুটা অপ্রস্তুত হল। বিস্ফোরিত দৃষ্টিতে স্যারের দিকে তাকিয়ে থেকে রাফা মুখ ফুসকে জিজ্ঞেস করে ফেলল, স্যার আপনি এখানে কি করছেন? এটা তো হক স্যারের বাসা। উচ্ছ্বাস বিষয়টা এবার বুঝতে পেরেছে, এরা তাদের স্যারকে দেখতে এসেছে। কিন্তু মামাকে তো গতকালই ইন্ডিয়া নিয়ে যাওয়া হয়েছে। এরা তা জানবে না, এটাই স্বাভাবিক। রাফার প্রশ্নের উত্তর না পেয়ে নেহা জিজ্ঞেস করল, হক স্যারের বাসায় আপনি কি করছেন স্যার? এদের গাধামি প্রশ্নের ধরন দেখে বিরক্ত মুখে মন বলল, বারবার কি এক কথা বলে যাচ্ছিস? উচ্ছ্বাস স্যারও মনে হয় আমাদের মতো হক স্যারকে দেখতে এসেছে। নীলাদ্রি অন্য কথা ভাবছে। এই লোকের পোশাক আশাক দেখে তো মন বলছে না উনিও তাদের মতো হক স্যারকে দেখতে এসেছে। মানুষ নিজের বাড়িতে যেমন থাকে ওনাকেও তেমন দেখাচ্ছে। উচ্ছ্বাস মেয়েগুলোর উদ্দেশ্যে জিজ্ঞেস করল, তোমরা কি স্যারকে দেখতে এসেছ? নেহা বেচারির সাদা মনে কাদা নেই। সে চট করে বলে বসল, দেখতে তো এসেছিলাম হক স্যারকে, কিন্তু এখানে এসে আপনাকে দেখতে পেলাম। এটাও খারাপ না। এদেরকে ভেতরে ডেকে অযথাই সময় নষ্ট না করে এখান থেকে বলে দিক। এটাই ভালো হবে। হক স্যার বাসায় নেই, চিকিৎসার জন্য উনাকে ইন্ডিয়া নিয়ে যাওয়া হয়েছে। মুন জিজ্ঞেস করল, স্যারের স্ত্রী আছেন? না, উনিও স্যারের সাথে গেছেন। চারজন কিছুতেই হিসেব মিলাতে পারছে না। স্যার বা স্যারের স্ত্রী কেউ বাসায় নেই। তাহলে স্যারের খালি বাসায় উনি কি করছেন? ভেতরেই বা ঢুকেছেন কিভাবে? মেয়েগুলোর চোখ মুখ দেখেই উচ্ছ্বাস বুঝতে পারছে এরা ভেতরে ভেতরে কৌতূহলে ফেটে পড়ছে। এই মুহূর্তে এদের মনে অনেক প্রশ্ন আসছে, কিন্তু সেসব প্রশ্নের জবাব দেওয়ার উচ্ছ্বাসের কোন আগ্রহ দেখা গেল না। সে কিছু বলে এদের বিদায় করবে। এর আগে ভেতর থেকে মনিকা ডেকে জিজ্ঞেস করল, কে এসেছে রে উশু? দরজা খুলতে কতক্ষণ লাগে? বলতে বলতে উচ্ছ্বাস কি করছে দেখতে মনিকাও বেরিয়ে এসেছে। মেয়েটাকে দেখা মাত্র চার বান্ধবীর চল একসাথে ঝুলে পড়ল। চারজনের চোখই কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইল। উচ্ছ্বাস এজন্যই এদের ভেতরে ডাকছিল না। আজ সকালেই মনিকা এসেছে। উচ্ছ্বাস কোনোভাবে একে বিদায় করতে পারেনি। তাকে একটা মেয়ের সাথে একা বাসায় দেখে স্বাভাবিকভাবেই এই মেয়েগুলো নানান কথা ভেবে নিবে।
শেষমেশ তার ভয়টাই সত্যি হলো। নীলাদ্রি, মুন, রাফা, নেহা নিজেরা মুখ চাওয়াচাওয়ি করল। চারজনের চোখের দৃষ্টি এক কথাই বলছে। হক স্যারের ফাঁকা বাসায় উচ্ছ্বাস স্যার একটা মেয়ের সাথে। ও মাই গড! ওদেরকে দেখে মনিকাও বোকা হয়ে গেছে। এই মেয়েগুলোকে, উচ্ছ্বাসের কাছে এদের কি কাজ? ওরা কারা উচ্ছ্বাস? মনিকার উপর প্রচণ্ড রাগ হলেও উচ্ছ্বাস সেই রাগ প্রকাশ করতে পারল না। মনিকা আরো আগেই চলে গেলে ওরা তার সাথে মনিকাকে দেখত না। মেয়েগুলোর চোখই বলে দিচ্ছে ওরা উচ্ছ্বাসকে সন্দেহ করছে। ওরা আমার স্টুডেন্ট। ওদেরকে ভেতরে ডাকার উচ্ছ্বাসের কোন ইচ্ছেই ছিল না। কিন্তু এখন এদের ভেতরে না ডাকলে পরিস্থিতি সবচেয়ে খারাপ দেখাবে। এরা যা সন্দেহ করছে সেটাই সত্যি মনে করে নিবে। তাই ওদের উদ্দেশ্য করে উচ্ছ্বাস বলল, ভেতরে আসো তোমরা। এ সময় এসে এমনিতেই লোকটাকে অপ্রীতিকর অবস্থায় ফেলে দিয়েছে। এখন আবার ভেতরে গেলে ঘটনা আরো বাজে দেখাবে। নীলাদ্রি মুনের হাত চেপে ধরে নিচু গলায় বলল, চল ফিরে যাই মুন। মেয়েটাকে, স্যার এখানে কি করছে প্রশ্নগুলোর উত্তর জানার জন্য মনেরও কম কৌতূহল কাজ করছে না। তারপরও নীলাদ্রির কথা মেনে নিল। সত্যিই তারা ভুল সময়ে চলে এসেছে। মানুষ তার ব্যক্তিগত জীবনে যা খুশি করতে পারে। তাদের মাথা ঘামানোর তো কোন অধিকার নেই। নীলাদ্রি আর মুনকে ফিসফিস করতে দেখে উচ্ছ্বাস আবার বলল, ভেতরে এসে বসো তোমরা। নীলাদ্রি মুনকে আটকাতে পারলেও স্যারের কথা শুনে বাকি দুজন অলরেডি ভেতরে ঢুকে গেছে। তাই বাধ্য হয়ে তাদেরও যেতে হলো। ওরা ভেতরে চলে গেলে দরজা লাগিয়ে দেওয়ার সময় উচ্ছ্বাস ফুস করে দম ফেলল। আল্লাহ জানে কাল কলেজে গিয়ে এরা তাকে নিয়ে কোন কাহিনী রটাবে। এদের থেকে যে পুরো কলেজ বিষয়টা জানতে পারবে এতে কোন সন্দেহ নেই। আন্টির কাছে মনিকা শুনেছিল উচ্ছ্বাস নাকি কলেজে জয়েনিং দিয়েছে। এ ব্যাপারে শিওর হওয়ার জন্যই সে এখানে এসেছে। উচ্ছ্বাস তো কখনো বলেনি ও টিচার হবে। তাকে তো বলতো দেশেই থাকবে না। এখানে এসে অবশ্য মনিকা জানতে পেরেছে উচ্ছ্বাস তার মামার ক্লাসটা কয়েকদিন নিবে। গেস্ট টিচার হিসেবে গিয়েছে সে। খুব বেশি দিন থাকবে না। ওরা নিশ্চয় তার মামার স্টুডেন্ট। মনিকা হেসে মেয়েগুলোর উদ্দেশ্য বলল, আরে তোমরা লজ্জা পাচ্ছ নাকি? লজ্জা পাওয়ার কিছু নেই। এসো, ভেতরে এসে বসো। মনিকা ওদের ড্রয়িং রুমে এনে বসালো। এই মেয়েটা কি স্যারের গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ডই হবে। না হলে স্যারের সাথে একা এখানে কি করছে? স্যারের গার্লফ্রেন্ড কত সুন্দর। নেহা রাফার মন ভেঙে খানখান হয়ে গেল। অস্বস্তিকর এই পরিবেশ কাটাতে উচ্ছ্বাস বলল, ও মনিকা, আমার ফ্রেন্ড। মনিকাও মামাকে দেখতে এসেছিল। মেয়েগুলোর সামনে উচ্ছ্বাস মিথ্যা বলছে। সে উচ্ছ্বাসের মামাকে দেখতে এসেছে এটা সত্য না। তারপরও মনিকা কিছু বলল না। কিন্তু ওরা চারজন বুঝতে পারল না ইনি মামা কাকে বলছেন। ওদের চোখে মুখে যেন এই প্রশ্ন ভেসে উঠেছে। উচ্ছ্বাস বলল, তোমাদের হক স্যার আমার মামা হন। উনার কথাতেই আমি তোমাদের ক্লাস নিচ্ছি। অনেকগুলো প্রশ্নের উত্তর একসাথে পেয়ে গিয়ে মুন বলল, স্যার আপনার মামা? আমরা জানতামই না। উচ্ছ্বাস কপাল চুলকিয়ে বলল, জানার কোথাও না। রাফা বলল, আপনিও তো ক্লাসে বলেননি। বলার প্রয়োজন পড়েনি। নেহা জিজ্ঞেস করল, স্যার কি আপনার আপন মামা? হুম। এদের মধ্যে বসে নীলাদ্রি ভাবছে সে এখানে কি করতে এসেছিল। আগে যদি জানতো এই লোক স্যারের ভাগ্নে তাহলে জীবনেও এখানে আসতো না। আর তার বান্ধবীগুলোও আল্লাহর বান্দা। এখানে বসে গল্প জুড়ে দিয়েছে। ভেতরে আসারই কি দরকার ছিল? অস্বস্তিতে নীলাদ্রি সমানে পা নাচাচ্ছে। উচ্ছ্বাস তা লক্ষ্য করে এক পলক নীলাদ্রির মুখের দিকে দেখল। প্রথম দেখাতেই এই মেয়ে তাকে চিনতে পেরেছে এটা নিশ্চিত। কিন্তু তারপরও তার সামনে এলে কেন এমন অস্বাভাবিক আচরণ করে কে জানে। তার সাথে নীলাদ্রির বোনের বিয়ে ঠিক হয়েছিল। কোন একটা কারণে সেই বিয়ে হয়নি। এই কারণেই কি নীলাদ্রি তার সামনে সহজ হতে পারে না? সেই ঘটনার 2 বছর পেরিয়ে গেছে। বলতে গেলে উচ্ছ্বাস ওসব ভুলেই গিয়েছিল। কিন্তু নীলাদ্রি দেখা যাচ্ছে এখনো ওসব কথা মনে রেখেছে। নীলাদ্রি! চমকে উঠল নীলাদ্রি। উচ্ছ্বাসের মুখে নিজের নাম শুনে হকচকিয়ে গেল। সাথে সাথেই রাতের স্বপ্নের কথা মনে পড়ে গেল। এই লোক এখন তাকে কানে ধরে দাঁড়াতে বলবে নাকি? তার ডাক শুনে নীলাদ্রির ভয় পাওয়া, ঘাবড়ে যাওয়া সবটাই লক্ষ্য করল উচ্ছ্বাস। মনে মনে হাসল একটু। এই মেয়ে তাকে ভয় পাচ্ছে নাকি?
কিন্তু ভয় পাওয়ার মতো কোন কাজ কি সে করেছে? তার যতদূর মনে পড়ে এমন কোন কাজই সে করেনি। তাহলে শুধু শুধু নীলাদ্রি কেন তাকে ভয় পাচ্ছে? স্যারের মুখে নীলাদ্রির নাম শুনে নেহা রাফা মন চট করে একযোগে নীলাদ্রির দিকে তাকায়। নীলাদ্রি নিঃশ্বাস আটকিয়ে বসে আছে। ঠোঁট কামড়ে ভয় ও চিন্তার কারণে পা নাচানোর সাথে হাতও কোচলাচ্ছে। মনিকা উচ্ছ্বাসের ঠোঁটে ক্ষীণ হাসির আভাস দেখতে পেয়ে আশ্চর্য হয়ে তাকিয়ে রইল। উচ্ছ্বাস নীলাদ্রির উদ্দেশ্যে বলল, তোমাদের স্যার সুস্থ হয়ে ফিরে আসবেন। এত বেশি টেনশন করার কিছু নেই। উচ্ছ্বাসের দৃষ্টি অনুসরণ করে মূল নীলাদ্রির দিকে তাকিয়ে বুঝল স্যার কেন এই কথা বলেছে। নীলাদ্রির পায়ের উপর হাত রেখে চাপা কণ্ঠে বলল, পা নাচানো বন্ধ কর। উচ্ছ্বাসের ছাত্রীদের মনিকা নিজের গেস্ট হিসেবে আপ্যায়ন করছে। ওরা কোনো কিছু নিতেই না করলেও মনিকা অনেক বেশি জোরাজুরি শুরু করল। মুন বলল, না না, আপনি প্লিজ কষ্ট করবেন না। আমরা বসবো না, এক্ষুনি চলে যাব। সেটা কিভাবে হয়? আমি তোমাদের শুধু মুখে যেতে দিলে তো যাবে। মনিকা ইচ্ছে করেই মেয়েগুলোকে দেখিয়ে দিতে চাচ্ছে উচ্ছ্বাসের সাথে তার সম্পর্ক কিরকম। যদিও সে জানে না এ বাসায় কোথায় কি আছে। আজই তো প্রথমবার এসেছে। তাই এদের সামনে থেকে উচ্ছ্বাসকে নিজের সাথে ডেকে নিল। তুইও আয় না প্লিজ, হেল্প করে দিবি একটু। মনিকা যাওয়ার আগে ওদেরকে বলে গেল, বসো তোমরা, আমরা এক্ষুনি আসছি। মেয়েটা আর স্যার চলে যাওয়া মাত্র ওদের ফিসফিসানি শুরু হয়ে গেল। রাফার মন ভেঙে খান। আমি 200% শিওর এই মেয়েটা স্যারের গার্লফ্রেন্ড। মুখ বাঁকিয়ে নেহা বলল, সেজন্যই দেখলি না আমাদের সামনে থেকে কিভাবে স্যারকে ডেকে নিয়ে গেল। মেয়েটা আসলে আমাদের বোঝাতে চেয়েছে স্যারের উপর তার কত অধিকার। মন একমত জানাতে পারল না। ভাবুক কণ্ঠে বলল, স্যারকে দেখে কিন্তু মনে হয়নি ওই মেয়ের সাথে স্যারের কিছু আছে। রাফা খেকিয়ে উঠে বলল, তুই কি কানা নাকি চোখ বন্ধ করে রেখেছিস যাতে না দেখতে হয়? সবকিছু দিনের আলোর মতো পরিষ্কার, তারপরও অস্বীকার করতে চাচ্ছিস? এদের ঝগড়া মাঝপথে থামিয়ে দিয়ে নীলাদ্রি চাপা ক্রোধ নিয়ে রাফা নেহাকে ধমকে বলল, দোষ তো তোদের। তোরা কেন ভেতরে এসে বসতে গেলি? আমি আর মুন তো চলে যাব ঠিক করেছিলাম। তোদের জন্যই তো পারলাম না। নেহা মুখ বাঁকিয়ে বলল, আমাদের দুষছিস কেন? না, তোদের দুষব না, আমাদের ক্লাসের মায়াকে দুষব। কারণ ওর সাথেই তো আমি এখানে এসেছি। নীলাদ্রি রেগে এই কথা বলেছে এটা বুঝতে না পেরে রাফা বলল, মার সাথে কোথায় এসেছিস? তুই তো আমাদের সাথে এসেছিস। একটু আড়ালে এসে উচ্ছ্বাস মনিকার উপর রাগ দেখাতে লাগলো। তোকে আমি চলে যেতে বলেছিলাম। তুই নিজে তো গেলি না, উল্টো ওদেরকে ভেতরে এনে বসিয়েছিস। তুই রেগে যাচ্ছিস কেন? রাগব না আমি। তুই এখনো বুঝতে পারছিস না ওই মেয়েগুলো কালি কলেজে গিয়ে আমার সাথে তোকে জড়িয়ে কত রকমের গল্প জুড়ে দিবে। দিলে দিক, তাতে সমস্যা কি? তোর সমস্যা থাকতে না পারে, কিন্তু আমার সমস্যা আছে। তুই আমার ফ্রেন্ড, এর বাইরে কখনোই তোকে আমি অন্য কিছু ভাবিনি, আর না ভবিষ্যতে ভাবব। আমি চাই না যা আমাদের মাঝে কোনোদিনও ঘটেনি, এমনকি ভবিষ্যতেও ঘটবে না, মানুষ তা নিয়ে সন্দেহ করুক। উচ্ছ্বাসকে মনিকা পছন্দ করে। শুধু পছন্দ না, ভীষণ পছন্দ। মনিকা এটাও জানে উচ্ছ্বাস হয়তো তাকে তার মতো পছন্দ করে না। তবে আজকের আগ পর্যন্ত তার মনে একটা আশা ছিল, তার ভালোবাসা দিয়ে হয়তো একদিন উচ্ছ্বাসের মন জয় করে নিতে পারবে। কিন্তু আজ উচ্ছ্বাসের কথাগুলো শুনে মনিকার সেই আশাটুকুও শেষ হয়ে গেল। জলে টলমলে চোখে উচ্ছ্বাসের দিকে তাকিয়ে রইল। মনিকা তার হাইস্কুলের ফ্রেন্ড। মনিকাকে কখনো উচ্ছ্বাস কষ্ট দিতে চায়নি। কিন্তু মনিকা হয়তো তার নীরবতাকে সম্মতি ভেবে নিয়েছে। আমি জানি আমার মা তোর মাথায় এসব ভাবনা ঢুকিয়েছে। মাকেও আমি অনেকবার বলেছি, কিন্তু মা যে আমার কথা শুনেনি বোঝাই যাচ্ছে। আমাদের ফ্রেন্ডশিপ অনেক পিওর মনি। এই সম্পর্কটাকে এভাবে নষ্ট হতে দিস না। চোখের পানি লুকিয়ে মনকে শক্ত করে মনিকা জিজ্ঞেস করল, তুই আমাকে ফ্রেন্ড ভাবিস? এর বেশি অন্য কিছু ভাবতে পারবি না? ঠিক আছে, মেনে নিলাম। আমার জায়গায় অন্য মেয়ে থাকলে কি মেনে নিতে পারতি? আন্টি তোকে নিয়ে ভয় পায়। ওই ঘটনার পর তুই মেয়েদেরকে বিশ্বাস করিস না, এটা আন্টির ভয়। আন্টির এই ভয়টা কি সত্য? আমার সাথে অন্তত মিথ্যা বলিস না। এরকম কিছুই না। আর ওই ঘটনা তো আমি কবে ভুলে গেছি।
ওই একটা মেয়ের জন্য আমি সব মেয়েদের অবিশ্বাস কেন করব? তার মানে ভবিষ্যতে তুই বিয়ে করবি, সংসারী হবি? কেন করব না? ভালো মেয়ে পেলে অবশ্যই সংসারী হব। মার চাওয়া মতো সবকিছুই হবে। কিন্তু সেই সময়টা আগে আসতে দিতে হবে। তোর জন্য সেই সময়টা কবে আসবে বলবি একটু? এখন না, এটা শিওর। যাক কয়েকটা বছর। আমার স্বপ্ন তো তুই জানিস। আন্টি যে মনে করে তুই কোনোদিন বিয়ে করবি না, তোর আন্টিকে তো আমি কম বোঝাইনি। এবার তুই একটু বুঝিয়ে বলিস। বিয়ে শাদী না করে সন্ন্যাসী জীবন কাটানোর তার ছেলের কোন ইচ্ছে নেই। নীলাদ্রি উঠে দাঁড়িয়ে পড়ল। এত অস্বস্তি নিয়ে আর বসে থাকা যাচ্ছে না। ওর সাথে মুনো উঠল। নীলাদ্রি বলল, তোদের ইচ্ছে হলে তোরা বসে থাক, আমি যাচ্ছি। দাঁড়া একটু, স্যারকে অন্তত আসতে দে। না বলে চলে যাওয়া কেমন দেখায়? রাফা নীলাদ্রির দিকে তাকিয়ে বলল, তুই এত যাই যাই করছিস কেন? কারণ আমি তোর মতো বলদ না। নেহা দাঁড়িয়ে একটু এগিয়ে গিয়ে কিচেনের দিকে উকি দিয়ে বলল, অনেকক্ষণ তো হলো গিয়েছে, এখনও আসছে না কেন? স্যার কি করছে রে ভেতরে? তখনই ওদের আসার শব্দ শোনা গেল। নেহা দ্রুত সরে এসে বান্ধবীদের সাথে দাঁড়ালো। উচ্ছ্বাস এলে মুন বলল, স্যার আমাদের এখন যেতে হবে। বাসা থেকে কল দিচ্ছে। উচ্ছ্বাসও কোনোরকম আপত্তি জানালো না। ওরা চলে যেতে নিলেও রাফা দাঁড়িয়ে ছিল। নীলাদ্রি হেঁচকা টানে ওকে নিয়ে এলো। বেচারি পড়ে যেতে যেতে সামলে নিল। ওরা যাওয়ার পরপরই মনিকাও চলে গেল। উচ্ছ্বাস মনিকাকেও আটকালো না। রুমে আসার পরই দাদির কল এসেছে। মা ও মনিকার রাগ উচ্ছ্বাস দাদির উপর দেখিয়ে বলল, দাদি এখন কথা বলতে ইচ্ছে করছে না, তোমাকে পরে কল করছি। রাস্তায় বেরিয়ে চারজন এখনো বিশ্বাস করতে পারছে না উচ্ছ্বাস তার গার্লফ্রেন্ডকে নিয়ে একা ফ্ল্যাটে ছিল। রাফা বলল, ভাবা যায় স্যার কত ফাস্ট। বিয়ের আগেই গার্লফ্রেন্ডের সাথে একা সময় কাটাচ্ছে। রাফাটার চিন্তাভাবনা সবই পচা। মুন বলল, যে যেমন সে মানুষকে তেমনই ভাবে। এই কথা শুনে রাফা চেতে উঠে বলল, এই কথা দ্বারা কি বোঝাতে চাচ্ছিস তুই? তুই যেটা বুঝেছিস সেটাই বোঝাতে চেয়েছি। দুজনের মধ্যে ঝগড়া লেগে গেছে। নীলাদ্রি এক ধমকে এদের থামিয়ে দিয়ে বলল, আর চুপ কর না। স্যার তোদের কে হয়? তোদের বাপ, ভাই, বল। তাহলে উনাকে নিয়ে ঝগড়া করে কেন নিজেদের মধ্যে সম্পর্ক খারাপ করছিস? সত্যি তো, স্যারকে নিয়ে তারা কেন ঝগড়া করছে? ওই মেয়ে স্যারের গার্লফ্রেন্ড হোক বা বোন হোক, এতে তাদের কি? নীলাদ্রি এত তাড়াতাড়ি ফিরে এসেছে দেখে নীলা জিজ্ঞেস করল, স্যারের এখন কি অবস্থা? চিকিৎসার জন্য ইন্ডিয়া নিয়ে যাওয়া হয়েছে। বাসায় গিয়ে পাসনি? না, নীলাদ্রি আপুকে জানায়নি ওই লোক হোক স্যারের ভাগিনা। এমনিতেই আপু তাকে ওই লোকের ফোন নম্বর এনে দিতে বলেছিল। আপুটা কি পাগল? যাকে বিয়ে করেনি, এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছে, এখন কেন তার সাথে যোগাযোগ করবে? লোকটাকে এতই যদি ভালো লাগতো তাহলে বিয়ে করে নিলেই পারত। উচ্ছ্বাস ভেবে নিয়েছিল মেয়েগুলো হয়তো এতক্ষণে তাকে নিয়ে ব্রেকিং নিউজ বানিয়ে ফেলেছে। কিন্তু পরের দিন কলেজে এসেছে সেরকম কোন কিছুর আভাস পেল না। ক্লাসে এসেও আজ মেয়েগুলোকে শান্তশিষ্টি দেখতে পেল। উচ্ছ্বাস বই হাতে নিয়ে পড়াচ্ছে। পড়ানোর সময় সে চশমা ব্যবহার করে। রাফা গালে হাত দিয়ে আফসোস করে বলল, স্যারকে এত হ্যান্ডসাম হতে কে বলেছিল? আমি স্যারের উপর ক্রাশ খাওয়া ছাড়তে পারছি না। চশমা পরলেও কাউকে এত সুন্দর লাগবে আমার কল্পনার বাইরে ছিল। চশমা পরার জন্য যাদেরকে এতদিন চাশমিশ ডেকে এসেছি তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত। নেহা ফুস করে দম ফেলে বলল, স্যারের গার্লফ্রেন্ড আছে ভেবে কষ্ট পাওয়ার চেয়ে আমার তো এটা ভেবে বেশি কষ্ট হচ্ছে স্যার বেশিদিন আমাদের মাঝে থাকবেন না। হক স্যার সুস্থ হয়ে এলেই উনি চলে যাবেন। এরা আফসোস করলেও নীলাদ্রি মনে মনে প্রার্থনা করে বলল, হক স্যার দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুক। এই লোক গেলেই বাঁচি। নীলাদ্রি যে স্যারের দিকে তাকিয়ে আছে এটা সে নিজেও বুঝতে পারেনি। বই সামনে ধরে থাকায় উচ্ছ্বাসের পুরো মুখ ঢাকা। চোখ দুটো শুধু দেখা যাচ্ছে। সে বইয়ের উপর দিয়ে চোখ তুলে সরাসরি নীলাদ্রির দিকে তাকালো। নীলাদ্রি বুঝতে পারেনি স্যার এখনই তাকাবে। দুজনের চোখাচোখি হয়ে গেলে নীলাদ্রি তাড়াহুড়ো করে চোখ সরিয়ে নিল। উচ্ছ্বাস গম্ভীর স্বরে ডাকল, নীলাদ্রি। নীলাদ্রির আত্মা কেঁপে উঠল। মনে মনে বলল, হায় আল্লাহ, আমাকে ডাকে কেন? আমি আবার কি করেছি?
অপমান টপমান করবে না তো? নীলাদ্রিকে আতঙ্কের সাথে উঠে দাঁড়াতে হলো। সেই সাথে ক্লাসের সবার নজর তার উপরে এসে পড়েছে। উচ্ছ্বাস বই বন্ধ করে স্পিচ টেবিলের উপর এক হাত রেখে হেলান দিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, এই টপিকটা বুঝেছ? নীলাদ্রি কচুও বুঝেনি, মনোযোগই তো দেয়নি। তারপরও বলল, জি স্যার। মুখে তো বলেছে বুঝেছে, কিন্তু মনে মনে প্রার্থনা করছে, আল্লাহ প্লিজ এখন যেন উনি আবার এটা না বলেন। কি বুঝেছ একটু বলো তো শুনি। ঠিক আছে, বসো। বসার কথা শুনে নীলাদ্রির দেহে প্রাণ ফিরে এলো। জিজ্ঞেস করেনি। জিজ্ঞেস করলে আজ মানসম্মান নিয়ে বাসায় ফিরতে পারত না। ছুটির দিনে দুই বোন মিলে নানান আজগুবি কাজ করে। এমন এমন সব রেসিপি আবিষ্কার করে যার নামই হয়তো আগে কেউ কখনো শুনেনি। খাওয়া তো অনেক দূর। আজকে অবশ্য আপু তাকে নিয়ে বেরোবার কথা বলেছে। নীলাদ্রির ঘোরাঘুরি মোটেও পছন্দ না। ঘরে থাকতেই তার ভালো লাগে। কিন্তু আপুটা উড়নচণ্ডী, সুযোগ পেলেই তাকে বেরোতে হবে। সাথে নীলাদ্রিকেও বগলদাবা করে নিয়ে যাবে। আজ কোথায় যেতে চাচ্ছে কে জানে। এখনও তৈরি হসনি। কখন বের হব? তৈরি হয়েছি তো। নীলা বোনকে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিয়ে বলল, এভাবে যাবি? হুম। একদম না। নতুন নতুন জামাকাপড়গুলো আলমারিতে তেলাপোকা খাচ্ছে। যা গিয়ে নতুন কোন জামা পরে আয়। নীলাদ্রি নিজের দিকে তাকিয়ে তার কাপড়ে খারাপ কিছু দেখছে না। এটাও তো নতুনই। তোর নতুন জামা দিয়ে আমি পাপোশ বানাবো। ফোঁস করে দম ফেলে নীলাদ্রির জামা পাল্টাতে গেল। মাঝে মাঝে ভেবে পায় না আপুকে কি বাবা মা কোথাও থেকে পেয়ে এনেছে, নাকি তাকে পেয়ে এনেছে। এক মায়ের পেট থেকে হলে দুই বোনের স্বভাব চরিত্র এতটা ভিন্ন কিভাবে হয়? কোনো কিছু নিয়ে তাদের মিল নেই। আপু বেশি কথা বলে, সে কথাই বলে না। আপু ছটফটে চঞ্চল, সে নীরব ঘরকুনো। এই রেস্টুরেন্টটা নাকি নতুন খুলেছে। আপু তাই এদের সিগনেচার ডিশ ট্রাই করতে এসেছে। শহরে এমন কোন রেস্টুরেন্ট নেই আপু যেটাতে গিয়ে খায়নি। নীলাদ্রিকে অর্ডার করতে বলেছিল। নীলাদ্রি জানিয়েছে, আমি বুঝি না, তুমি অর্ডার করো। এটা বলেও নীলাদ্রি পস্তাচ্ছে। চোখ বুঝে সেই কোন একটা আইটেম অর্ডার করে দিত। তার বোন আজকে অর্ডার করতে পারবে বলে মনে হচ্ছে না। তখন থেকে মেনু কার্ড দেখে যাচ্ছে। সময় কাটানোর জন্য নীলাদ্রি ফোন খাচ্ছে। তখনই স্বল্প পরিচিত এক গম্ভীর কণ্ঠস্বর শুনতে পেয়ে জট করে মাথা তুলে তাকাল। উচ্ছ্বাস চোখ থেকে কালো সানগ্লাস খুলে নিয়ে বলল, সরি আসতে একটু লেট হয়ে গেছে। নীলাদ্রি হতভম্ব হয়ে তাকিয়ে আছে। এই লোক এখানে কি করছে? নীলা আন্তরিক গলায় বলল, খুব একটা লেট হয়নি, আমরাও মাত্রই এসেছি। এখনো খাবার অর্ডার করিনি, তোমার জন্য অপেক্ষা করছিলাম। এই লোকের সাথে কি আপুর যোগাযোগ আছে? আপু কি এখানে এই লোকটার সাথে দেখা করতে এসেছে? তাকে আগে কেন কিছু বলেনি? আগে জানলে নীলাদ্রি কখনোই আসতো না। উচ্ছ্বাস চেয়ার টেনে বসতে বসতে বলল, তারপরও অপেক্ষা করানোর জন্য দুঃখিত। উচ্ছ্বাসের উপস্থিতিতে নীলাদ্রি খোলসের ভেতর ঢুকে গেল। অস্বস্তিতে এক মুহূর্ত এখানে বসে থাকতে ইচ্ছে করছে না। অথচ আপু কি সুন্দর হেসে হেসে লোকটার সাথে কথা বলছে। উচ্ছ্বাস এক পলক নীলাদ্রির দিকে তাকিয়ে নীলার সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ল। নীলা জিজ্ঞেস করল, কি হালচাল? সব ভালো। উচ্ছ্বাস হেসে বলল, ভালো। তোমার হাজবেন্ড এখন কি করছে? আর্মিতেই তো। এই আর্মি বেটাকে বিয়ে করে এখন পস্তাচ্ছি। তোমাকে বিয়ে করে নিলেই ভালো হতো। বোনের এই কথা শুনে নীলাদ্রির কাশি উঠে গেল। তার বোনটা কি পাগল? এসব আজেবাজে কথা কিভাবে বলতে পারছে? নীলা বোনের দিকে নজর দিয়ে বলল, তোর আবার কি হয়েছে? নে পানি খা। নীলাদ্রি পানি খেয়েও স্বাভাবিক হতে পারছে না। এর মাঝেই নীলাদ্রিকে দেখিয়ে উচ্ছ্বাসকে বলল, এটা আমার ছোট বোন নীলাদ্রি। ওকে মনে আছে তোমার? আমাদের এঙ্গেজমেন্ট হওয়ার সময় দেখেছ নিশ্চয়। ও অবশ্য তখন লজ্জা পেয়ে তোমার সামনে যেত না। অস্বস্তিতে নীলাদ্রি পারছে না এদের সামনে থেকে ছুটে পালিয়ে যেতে। উচ্ছ্বাস নীলাদ্রিকে দেখে ছোট্ট করে বলল, হুম। নীলা হেসে বলল, এখন তো আবার তোমার ছাত্রীও। দুলাভাই হতে পারোনি তাতে কি? স্যার হয়ে গেছ। নীলাদ্রি হতাশ মুখে বসে আছে। এটা তার বোন হতে পারে না, কিছুতেই না। দুজন আরো নানান কথাবার্তা বলে যাচ্ছে। বিয়ে শাদী করেছ? উচ্ছ্বাস সামান্য হেসে জানালো, এখনো করিনি।
গার্লফ্রেন্ড নিশ্চয় বানিয়েছ। সেটাও পারিনি। এ পর্যায়ে নীলাদ্রি চোখ তুলে একবার উচ্ছ্বাসকে দেখে মনে মনে বলল, গার্লফ্রেন্ড বানাতে না পারলেও একটা মেয়ের সাথে একা ফ্ল্যাটে ঠিকই সময় কাটাতে পারে। তুমি যে রাজশাহীতে আছো আমি জানতামই না। সেই যে তোমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হলো, তারপর আর তোমার ফোন নম্বর জোগাড় করতে পারিনি। মামার অসুস্থতায় এখানে আসতে হয়েছে। কে তোমার মামা? বোঝা গেল নীলাদ্রির বোনকে কিছুই জানায়নি। মেয়েটা তাকে এখানে দেখেও সহজ হতে পারছে না। খাবার এসেছে। নীলা খেতে খেতেই গল্প করছে, কিন্তু নীলাদ্রি উচ্ছ্বাসের সামনে খেতে পারছে না। কতদিন আছো এখানে? মামার সুস্থ হওয়া পর্যন্ত আছি। নীলাদ্রি মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। দুজনের কথাবার্তা আলাপ আলোচনা শুনে কেউ বলবে এদের এনগেজমেন্ট হয়েছিল। একজন আবার সেই এনগেজমেন্ট ভেঙে দিয়ে অন্য একজনকে বিয়ে করে নিয়েছে। পুরোটা সময় ওরা নিজেরাই কথা বলেছে। নীলাদ্রি নীরব দর্শক হয়ে শুনেছে। যাবার সময় নীলাদ্রি পেছনে হাঁটছে। দুজন কিছুটা এগিয়ে গেছে। নীলা বলল, তোমার কিন্তু একটা ধন্যবাদ পাওনা ছিল। সেবার তুমি সাহায্য না করলে আমাদের বিয়েটা হতো না। তুমি ছিলে বলে ওর আর্মির জবটাও বেঁচে গেছে। নীলাদ্রি পেছনে থেকে ওদের কথা শুনে কপাল কুঁচকে ভাবছে এই লোক আপুকে কিভাবে সাহায্য করেছে। উচ্ছ্বাস চলে যাওয়ার পরই নীলাদ্রি বলল, তুমি আমাকে মিথ্যা বলে নিয়ে এসে মোটেও ঠিক কাজ করনি। নীলা বোনের কথা পাত্তা না দিয়ে বলল, সত্য বললে তুই আসতি। আমার সাথে এসেছিস বলে উচ্ছ্বাস কি তোকে খেয়ে নিয়েছে? ও তো তোর সাথে কোথাও বলেনি। তুই সব সময় বেশি বেশি করিস। নীলাদ্রি বোনের উপর নাখুশ হয়ে বিড়বিড় করছে। ইন্ট্রোভার্ট মানুষের কষ্ট তুমি কি বুঝবা? অচেনা একটা মানুষের সাথে কথা বলা তো দূর, সামনে যাওয়ার কথা চিন্তা করলেও হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দেয়। আল্লাহ তো আর সবাইকে তোমার মতো করে বানায়নি। বিড়বিড় করে কি বলিস? ইনি তোমাকে কিভাবে সাহায্য করেছে আপু? একটু আগে তুমি কি বলছিলে আমি কিছুই বুঝতে পারিনি। আর উনার সাথে তোমার এত স্বাভাবিক সম্পর্ক কিভাবে? যে কথাটা নীলা এতদিন কাউকেই বলেনি আজ নীলাদ্রিকে বলল। উচ্ছ্বাসের পরিবার থেকে আমাকে দেখতে এসেছিল। ওর পরিবার আমাকে পছন্দ করেছে। অথচ উচ্ছ্বাস আমি কেউই তখন বিয়ে করার জন্য প্রস্তুত ছিলাম না। তোর দুলাভাই তখন চাকরিতে নতুন জয়েনিং দিয়েছে। কঠোর ট্রেনিংয়ের মধ্য দিয়ে যাচ্ছে বেচারা। সে সময় ওর পক্ষে আমাকে বিয়ে করাও সম্ভব ছিল না। ট্রেনিং ফেলে চলে এলে আর্মিতে জয়েন করার স্বপ্ন পূরণ হতো না। উপায় না পেয়ে আমি উচ্ছ্বাসের সাথে দেখা করি। ওকে সবটা খুলে বললে উচ্ছ্বাসী বুদ্ধি দিল, পরিবার যেহেতু এনগেজমেন্ট করিয়ে রাখতে চাচ্ছে সেহেতু তাদের কথা শোনাই ঠিক হবে। এনগেজমেন্ট হয়ে থাকলে আমার উপরও পরিবার থেকে বিয়ের চাপ পড়বে না। ততদিনে আশিকো ট্রেনিং সম্পূর্ণ করে ফিরে আসবে। এটুকু শুনেই নীলাদ্রির মুখ হা হয়ে গেল। আপু তাহলে এনগেজমেন্ট ভাঙেনি? বুদ্ধিটা ওই লোকেরই ছিল। ওই লোক নিজে বিয়ে করতে চায়নি। তোর দুলাভাই ট্রেনিং শেষ করে ফিরলে উচ্ছ্বাস নিজে দাঁড়িয়ে কাজী অফিসে আমাদের বিয়ে পড়িয়েছে। মজার কথা কি জানিস? আমার পক্ষ থেকে উচ্ছ্বাস একজন সাক্ষী ছিল। নীলাদ্রির মতো তার পরিবারও এতদিন ধরে অন্ধকারে ছিল। এমনকি এখনো আছে। দুজন মিলে সবাইকে কেমন বোকা বানিয়েছে। তুমি কি আজ উনার সাথে দেখা করতেই এখানে এসেছো? হুম। উনি এখানে আসবে কিভাবে জেনেছো? তোকে তো ফোন নম্বর এনে দিতে বলেছিলাম। তুই দিসনি। ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে হুট করে উচ্ছ্বাসের আইডি সামনে চলে এলো। প্রোফাইলে ওর ছবি ছিল দেখে চিনেছি। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে মেসেজ দিয়ে রেখেছিলাম। ও গতকাল সিন করে রিপ্লাই দিয়েছে। গতকাল রিপ্লাই দিয়েছে আজই দেখা করতে চলে এলে। তুমিই ভালো। এত সহজে মানুষের সাথে মিশতে পারার এই গুণটা তোমার থেকে আমারও একটু পাওয়া উচিত ছিল। সেদিনই বাড়ি থেকে খবর এলো দাদাজান অসুস্থ। রাতেই দুই বোন ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। দাদাজানের অসুস্থতার খবর শোনার পর থেকেই নীলাদ্রি কেঁদে যাচ্ছে। নীলা কতভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিছুতেই নীলাদ্রির চোখের পানি থামছে না। দাদাজান তো আমারও দাদা। আমার কি খারাপ লাগছে না? আমার কি টেনশন হচ্ছে না? আমি তো কাঁদছি না। তুই কেন কাঁদছিস তাহলে? নীলাদ্রি ফোপাতে ফোপাতে বলল, দাদাজান আমাকে তোমার থেকে বেশি ভালোবাসে। দাদাজান চাননি আমি বাড়ি থেকে দূরে থাকি। কতদিন ধরে দাদাজান আমাকে দেখে না। আমিও দাদাজানকে অনেক মিস করেছি।
আজ বাড়ি যাচ্ছি অথচ দাদাজান নাকি অসুস্থ। নীলা তার এই পাগল বোনকে কিভাবে সান্ত্বনা দিবে ভেবে পেল না। ড্যাশ 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 ড্যাশ। মুনরাফা নেহা কলেজে এসে দেখে নীলাদ্রি আজ আসেনি। এই মেয়ের তো কোনোদিনও কলেজ মিস দেয় না। মুন নীলাদ্রিকে কল করল। রিং হচ্ছে কিন্তু কল তুলছে না। রাফা বলল, অসুস্থ টসুস্থ নাকি? অসুস্থ হলেও তো কল তুলবে। নেহা বলল, ক্লাসের সময় হয়ে গেছে, আগে ক্লাসে চল, ছুটির পর না হয় দেখতে যাব। উচ্ছ্বাস ক্লাসে এসে সবার আগে যে জিনিস লক্ষ্য করল, নীলাদ্রি আজ ক্লাসে আসেনি। সে অবশ্য নীলাদ্রির ব্যাপারে এত বেশি ভাবল না। পড়ানো শুরু করে দিল। নীলাদ্রিকে ছাড়া 3 বান্ধবীর কারোরই ক্লাসে মন বসছে না। 2টা ক্লাস না করেই নীলাদ্রিকে দেখার জন্য চলে এলো। দাদাজানের অসুস্থতার খবর শুনে এলেও বাড়ি এসে দেখতে পেল দাদাজান সুস্থ। অসুস্থ হয়েছিল, তবে ওরা আসার আগেই সুস্থ হয়ে গেছে। নীলাদ্রি দাদাজানের কাঁধে মাথা রেখে অভিযোগের সুরে বলতে লাগল, তুমি কেন মিষ্টি খেয়েছ দাদাজান? তুমি জানো না তোমার ডায়াবেটিস আছে? কেন সবাইকে ভয় দেখিয়েছ? তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। বাড়িতে যেহেতু এসেছি তাহলে কয়েকটা দিন থেকে যাবে। তাড়াহুড়োয় এসেছে বান্ধবীদের বলেও আসতে পারেনি। নীলাদ্রি মুনকে কল করল। ওরা নীলাদ্রির খোঁজেই যাচ্ছিল। মাঝপথে কল পেয়ে দাঁড়িয়ে পড়ল। নীলাদ্রি, কোথায় গায়েব হয়ে গেছিস তুই? কলেজে কেন আসিসনি? কাল রাতেই বাড়ি এসেছি। দাদাজান অসুস্থ। এসেছি যখন এখন ভাবছি কয়েকটা দিন থেকে যাব। তোর দাদা এখন কেমন? এখন ভালোই। নীলাদ্রি 5 দিন বাড়িতে থেকেছে। 6 দিনের মাথায় কলেজে এসে জানতে পারল উচ্ছ্বাস স্যার আর আসছেন না। হক স্যার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কয়েক দিনের মধ্যে ক্লাস নিবেন। উচ্ছ্বাস স্যারের জন্য পুরো ক্লাসের মেয়েরা সহ তার বান্ধবীরা দুঃখ পেলেও নীলাদ্রি মনে মনে খুশি হল। বিয়ে বাড়ির কোলাহলপূর্ণ পরিবেশে নীলাদ্রি এক আকাশ মন খারাপ নিয়ে বধূ সেজে বসে আছে। আজ তার বিয়ে। পারিবারিকভাবে বিয়েটা ঠিক হলেও নীলাদ্রির মতামত নেওয়া হয়েছে। পাত্র ভালো, পরিবার ভালো দেখে বাবা মা আগ্রহ দেখালেন। নীলাদ্রিরও না করার কোন কারণ ছিল না। কলেজ শেষ করে ভার্সিটির 2 বছর পেরিয়ে গেছে। এখনও তার জীবনে কোন ছেলে মানুষ আসতে পারেনি। ভবিষ্যতে আসবে এরকমও কোন সম্ভাবনা নেই। বিয়ে সে পরিবারের পছন্দেই করবে। নীলা তার 7 মাসের উঁচু পেট নিয়ে খুব বেশি নড়াচড়া করতে পারে না। তবুও বোনের কাছে এসে পাশে বসে বলল, বউ মানুষ, মুখে একটু হাসি রাখবি না? তোকে দেখে মনে হচ্ছে আমরা জোরজবরদস্তি তোর বিয়ে দিচ্ছি। নীলাদ্রি অসহায় চোখে আপুর দিকে তাকালো। বিয়েতে সে রাজি থাকলেও এখন এসব ভালো লাগছে না। নীলা বোনের মুখের দিকে তাকিয়ে ওর মনের অবস্থা আন্দাজ করতে পেরে বলল, বিয়ের দিন ভয় লাগা স্বাভাবিক ব্যাপার। প্রতিটা মেয়েরই লাগে। তোমার লাগেনি, তাই না? আমার লাগেনি, কারণ আমি আমার পছন্দের মানুষকে বিয়ে করেছি। তুইও যদি তোর পছন্দের মানুষকে বিয়ে করতি তাহলে তোরও ভয় লাগতো না। আমার পছন্দের মানুষ নেই, আমরা জানি। সেজন্যই তো নিজেরা পাত্র খুঁজেছি। নীলা বোনের সাথে কথা বলছে এ সময় একজন এসে জানালো, নীলা আপু, তোমার একজন গেস্ট এসেছে। নীলা কপাল কুঁচকে বলল, আমার গেস্ট? কে রে? চিনি না, তবে শুটকোট পরা জেন্টেলম্যানস টাইপ লোক। কে লোকটা? নীলা দেখার জন্য চলে গেলে নীলাদ্রি দুরু দুরু বুক নিয়ে আশেপাশে তাকিয়ে মা বাবা পরিবারের মানুষকে খুঁজছে। নীলা তার চাচাতো ভাইয়ের পেছনে পেছনে যেতে যেতে বলল, কোন লোক? কোথায় দাঁড় করিয়ে রেখেছিস? এই তো। লোকটাকে দেখে নীলা বিশাল বড় চমক পেল। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। আশেপাশের মানুষদের ভুলে চেঁচিয়ে উঠল, উচ্ছ্বাস, তুমি? ও মাই গড, সত্যিই তুমি এসেছো? নীলার কণ্ঠ শুনে উচ্ছ্বাস মৃদু হাসল। নীলা ভাবতেই পারছে না উচ্ছ্বাস তার দাওয়াত রেখেছে। দেশে কবে এসেছো তুমি? আজই। আজ এসেছো? ভালোই করেছো। তুমি ভেতরে না এসে এখানে কেন দাঁড়িয়ে আছো? আসো আসো। উচ্ছ্বাস ভেতরে যেতে ইতস্তত করছে দেখে নীলা বলল, ওসব কথা এখন আর কেউ মনে রাখেনি। আর মনে রাখলেও তোমাকে কেউ কিছু বলবে না। সবাই এখনো এটাই মনে করে এনগেজমেন্ট আমি ভেঙেছি। সেবার ওরা রাজশাহী থাকার সময় উচ্ছ্বাসের সাথে শেষবার দেখা হয়েছিল। তারপর উচ্ছ্বাস মাস্টার্স করার জন্য ইউরোপ গিয়েছিল। শুরুর দিকে ফেসবুকে মাঝে মাঝে কথা হতো।
সময়ের সাথে উচ্ছ্বাস নিজের ক্যারিয়ারে ব্যস্ত হয়ে যায়। নীলাও সংসারে মনোযোগী হয়। মাঝখানে অনেকদিন কথা হয়নি। নীলাদ্রির আংটি পরানোর দিন ফেসবুকে পোস্ট দিয়েছিল। উচ্ছ্বাস সচরাচর তার পোস্টে কমেন্ট না করলেও সেদিন জানতে চেয়েছিল কার বিয়ে। নীলা তখনই সুযোগ বুঝে ইনবক্সে উচ্ছ্বাসকে দাওয়াত দিয়ে বসে। যদিও জানত না উচ্ছ্বাস তখনও দেশে এসেছে কিনা। উচ্ছ্বাসকে দেখে নীলার বাবা মাও অনেক বেশি খুশি হয়েছে। ছেলেটাকে জামাই করতে চেয়েছিলেন, কিন্তু তা আর হলো না। এ নিয়ে তাদের আফসোস কম ছিল না। নীলার বাবা উচ্ছ্বাসের হাত ধরে বললেন, তোমার আশাতে আমি অনেক খুশি হয়েছি বাবা। তুমি কিন্তু বিয়ে শেষ না হওয়া পর্যন্ত যাবে না। উচ্ছ্বাসও হেসে জানালো, জি আঙ্কেল। বাবা মা দাদা সবার সাথে উচ্ছ্বাসের দেখা করিয়ে নীলা এবার ওকে নীলাদ্রির কাছে নিয়ে এলো। নীলাদ্রি বসে বসে নিজের সাথেই কথা বলছিস। বিয়ে তো সবারই হয়, তারও হচ্ছে। এত ভয় পাওয়ার তো কিছু নেই। নীলাদ্রি, দেখ কাকে নিয়ে এসেছি। আপুর কথা শুনে সামনের দিকে তাকিয়ে নীলাদ্রির চোখজোড়া আটকে গেল। চোখের পলক ফেলতেও ভুলে গেছে। এই লোক এখানে কি করছে? তার বিয়েতে কে দাওয়াত দিয়েছে? লাল টুকটুকে শাড়ি পরিহিত পুতুল পুতুল চেহারার মেয়েটাকে দেখে উচ্ছ্বাস আজ সাথে সাথেই দৃষ্টি ফিরিয়ে নিতে পারল না। শেষবার রেস্টুরেন্টে দেখা হয়েছিল, 4 বছর পর আজকে আবার দেখছে। নীলাদ্রি জমে বসে আছে দেখে নীলা বোনের হাতে মৃদু চাপ দিয়ে বলল, সাধারণ ভদ্রতাটুকুও কি ভুলে গেছিস? তোর স্যারকে সালাম দিলি না? নীলাদ্রি থতমত চোখে একবার বোনকে দেখে আরেকবার উচ্ছ্বাসকে দেখে। উচ্ছ্বাস মেয়েটার নার্ভাসনেস আর না বাড়িয়ে বলল, শৌকে, কয়েকদিনের জন্য আমি ওর স্যার হয়েছিলাম, কিন্তু এখন আমি ওর স্যার না। নীলা নীলাদ্রির সামনেই উচ্ছ্বাসের সাথে ওর পাত্র শ্বশুরবাড়ি নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে। নীলাদ্রির বর তো সদ্য পাশ করা ডাক্তার, বাবার বন্ধুর ছেলে, দেখাশোনা আগে থেকেই ছিল। ওরা প্রস্তাব দিলে বাবাও না করেনি। উচ্ছ্বাস নীলার সাথে কথা বলতে বলতেও কয়েকবার নীলাদ্রিকে দেখেছে। নীলাদ্রি মাথা নিচু করে কাচুমাচু মুখে বসে আছে। নীলার ডাক পড়েছে। যাবার আগে নীলা উচ্ছ্বাসকে বলে গেল, তুমি বসো, আমি ওয়েটার পাঠাচ্ছি, কিছু নাও। আমি 2 মিনিটে আসছি। উচ্ছ্বাস বসল না, এই জায়গাতেই দাঁড়িয়ে রইল। নীলাদ্রিকে দেখে তার ভেতর থেকে ছোট্ট একটা নিঃশ্বাস বেরিয়ে এলো। বরযাত্রী কখন রওনা দিয়েছে? এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা ছিল। এত সময় তো লাগার কথা না। ভেতরে ভেতরে এ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সবার মাঝে চাপা টেনশন দেখা যাচ্ছে। মেহমানদের খাওয়া শেষ, সবাই বিয়ে দেখার জন্য বসে আছে। যথচ বরযাত্রীর বাকি 2টা গাড়ি চলে এলেও বরের গাড়ি আসছে না। বরের গাড়িতে শুধু বর আর তার বন্ধুরা ছিল। কল করে ওদের কাউকে পাওয়া যাচ্ছে না। নীলা বাবা মাকে টেনশন না করতে বলে নীলাদ্রিকে দেখার জন্য এলো। উচ্ছ্বাস কয়েকজনের ছোটাছুটি দেখেই কিছু একটা আন্দাজ করে নিয়ে জিজ্ঞেস করল, ইজ এভরিথিং ওকে নীলা? যদিও আমার জিজ্ঞেস করা উচিত হচ্ছে না। কোন সমস্যা দেখা দিলে শেয়ার করতে পারো। নীলা বোনের মুখের দিকে তাকিয়ে এবার যেন কেঁদে ফেলবে। উচ্ছ্বাসের হাত ধরে অন্য দিকে নিয়ে যেতে যেতে বলল, বরযাত্রীর গাড়ি চলে এলেও বরের গাড়ি এখনো এসে পৌঁছায়নি। এজন্য প্যানিক করছো? কল করো, দেখো হয়তো পথে আছে। কল করিনি মনে করেছ? বরসহ বরের গাড়িতে যারা যারা ছিল কেউ কল তুলছে না। উচ্ছ্বাস তারপরও চিন্তিত না হয়ে বলল, কাউকে পাঠিয়েছ? কোথায় পাঠাবো? আচ্ছা আমি দেখছি, তুমি প্যানিক করো না। তোমার অবস্থায় এত বেশি স্ট্রেস নেওয়া ঠিক হবে না। উচ্ছ্বাস আঙ্কেল আন্টির কাছে এসে বলল, আমি দেখছি আন্টি কি করা যায়। উনারাও শেষ ভরসা হিসেবে উচ্ছ্বাসের কথাতে নিজেদের সান্ত্বনা দিচ্ছেন। উচ্ছ্বাস উনাদের সামনেই তার কোন একজন পুলিশ অফিসার বন্ধুকে কল করল। বন্ধুর সাথে কথা বলার মাঝেই নীলার বাবার ফোনে মেসেজ এলো। উনি সেই মেসেজ পড়ে সাথে সাথে নিচে বসে পড়লেন। বাবাকে বসে পড়তে দেখে নীলা চেঁচিয়ে উঠল, বাবা, বাবা, কি হয়েছে তোমার? নীলার মা ও স্বামীর অবস্থা দেখে ভয় পেয়ে কাঁদতে শুরু করলেন। উচ্ছ্বাস এক হাঁটু ভাঁজ করে বসে আঙ্কেলের হাত থেকে ফোন নিয়ে মেসেজটা পড়ল। যেখানে স্পষ্ট দেখা আছে, আমাকে ক্ষমা করবেন আঙ্কেল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। আমি অন্য একজনকে ভালোবাসি। বাড়িতে এ বিষয়ে জানা থাকলেও ওনারা আমার উপর চাপ প্রয়োগ করেছেন আমি যেন নীলাদ্রিকে বিয়ে করি।
কিন্তু আমার পক্ষে অন্য কাউকে বিয়ে করা সম্ভব না। রায়হান সাহেব বিলাপ করে বলতে লাগলেন, আমার মেয়েটা কি দোষ করেছিল? কেন আমার মেয়েটার সাথে এমন হলো? বিয়েটা তো আমি ঠিক করেছিলাম। দোষও তাহলে আমিই করেছি। আমার দোষের শাস্তি কেন আমার মেয়েটা পেল? আনন্দঘন পরিবেশ মুহূর্তেই বিষাদময় হয়ে গেল। বাবা মা মেয়ের ভবিষ্যতের কথা ভেবে শঙ্কিত হচ্ছেন। নীলাও টেনশন করতে করতে অসুস্থ হয়ে পড়েছে। মেহমানরাও এতক্ষণে বুঝে গেছে কোথাও গন্ডগোল হয়েছে। যদিও নীলাদ্রি এখনও এ ব্যাপারে কিছুই জানে না। এসব ঘটনা তার কান পর্যন্ত এসে পৌঁছায়নি। আমি নিজের হাতে আমার মেয়েটার জীবন নষ্ট করে দিলাম। আমার মেয়ে আমার পছন্দ মেনে নিয়েছিল। আমি কিভাবে একটা ভুল মানুষকে আমার মেয়ের জন্য পছন্দ করলাম? নীলাদ্রির দাদা অসুস্থ হয়ে পড়েছেন। উনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ছোট নাতনিকে তিনি অত্যধিক ভালোবাসেন। এই নাতনির সাথেই কেন এমন হলো? সকলে যখন মেয়ের ভবিষ্যতের চিন্তায় গভীর সমুদ্রে তলিয়ে যাচ্ছে উচ্ছ্বাস তখন ওনাদের জন্য শক্ত এক ভরসার হাত বাড়িয়ে দিয়ে নিজের গাম্ভীর্য রূপ ধরে রেখে বলল, আঙ্কেল আপনাদের আপত্তি না থাকলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। উচ্ছ্বাসের একথায় সকলের মাঝে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা দিল। মেহমানরা নিজেদের মুখ চাওয়াচাওয়ি করছে। নীলাদ্রির বাবা মা ভাবছে এই প্রস্তাব উনারা কিভাবে নিবেন। নীলা সবার আগে বলে উঠল, তুমি সত্যি আমার বোনকে বিয়ে করতে চাও উচ্ছ্বাস? নীলাদ্রির দাদা আর কারো কোন কথা কানে নিলেন না। তিনি উনার সিদ্ধান্ত জানিয়ে দিয়ে বললেন, বিয়ে আজই হবে, এক্ষুনি হবে, এই ছেলের সাথেই হবে। আমি বলে দিয়েছি, আমার কথাই শেষ করা। নীলাদ্রিও এতক্ষণে ধারণা করতে পেরেছে কিছু একটা তো ঘটেছে। না হলে সবাই নতুন বউকে ছেড়ে ওদিকে কেন ভিড় করবে? দাদাজান নীলাদ্রির কাছে এলেন। নীলাদ্রির পাশে বসে ওর হাত ধরে বলতে লাগলেন, তুই আমাকে কতটা বিশ্বাস করিস দিদিভাই? প্রশ্নটা শুনে নীলাদ্রি অবাক হয়েছে। দাদাজান কেন এই কথা জানতে চাচ্ছেন? আমার উপর তোর বিশ্বাস আছে তো? তুমি এসব কথা কেন বলছো দাদাজান? আমি যা করব তোর ভালোর জন্যই করব দিদিভাই। এই বিয়েটাও তোর ভালোর জন্যই হচ্ছে। আমি জানি দাদাজান, তোমরা যা করবে আমার ভালোর জন্যই করবে। দাদাজান নীলাদ্রির হাতের উপর পিঠে চুমু খেয়ে বললেন, আমার উপর বিশ্বাস থাকলে আমি যা বলবো তা করবি তো? নীলাদ্রি কিছু না বুঝেই বলল, হুম। তোর বিয়ে ওই হতচ্ছাড়া ডাক্তারের সাথে হবে না। তোর জন্য আমি এর থেকেও ভালো পাত্র ঠিক করেছি। দাদাজানের কথাগুলো নীলাদ্রির মাথার উপর দিয়ে গেল। তবে যখন জানতে পারল উচ্ছ্বাসের সাথে তার বিয়ে হচ্ছে তখন বেচারি পুরোপুরি শকের মধ্যে চলে গেল। কি হচ্ছে, কেন হচ্ছে এসব ভাবার সময়টুকুও পেল না। তার আগেই লোকটার সাথে তার বিয়ে হয়ে গেল। কবুল বলে ফেললেও নীলাদ্রি বিশ্বাস করে উঠতে পারছে না এই লোকের সাথে তার বিয়ে হয়েছে। লোকটা আজ তার বিয়েতে কেন এসেছিল? বিয়ে খেতে এসে নিজেই বা কেন বর হয়ে গেল? বিয়ে পড়ানোর পুরোটা সময় নীলাদ্রি একটুও কাঁদেনি। তার জীবনে কি ঘটছে এটা ভেবে এতটাই আশ্চর্য হয়েছিল যে কাঁদতেও ভুলে গিয়েছিল। কিন্তু এখন যখন বুঝতে পারছে তাকে এবার ওই লোকটার সাথে অচেনা অজানায় পা বাড়াতে হবে তখন থেকেই চোখের পানি বাঁধ মানছে না। কোনকালেই সে জোরে শব্দ করে কাঁদতে পারে না। তার কান্না শুধু চোখে পানি আসা। অবশ্য ভেতরটা দুমড়ে মুচড়ে যায়, কিন্তু কাউকে বোঝাতে পারে না। নীলাদ্রি মাকে জড়িয়ে ধরে কাঁদছে। মা তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নানা কথা বলে সান্ত্বনা দিচ্ছে। নীলাও কাঁদছে। কাঁদতে কাঁদতেই উচ্ছ্বাসকে বলল, আমার বোনকে তুমি কতটুকু জানো আমি জানি না। তোমার সাথে আমার এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছিল, তারপরও কিন্তু নীলাদ্রি কখনো তোমার সামনে আসতে চায়নি। তোমার সাথে কখনো ভালো করে দু একটা কথা বলেনি। তোমাকে ওর অপছন্দ ছিল এমনটা মোটেও না। আমার বোনটা ভীষণ লাজুক। ওর মতো ইন্ট্রোভার্ট মেয়ে আমি দুইটা দেখিনি। মানুষের সামনে যাওয়ার থেকে ও মরে যাওয়া সহজ মনে করে। ছোটবেলা থেকেই নীলাদ্রি এরকম। কোন আত্মীয়দের সামনে যেত না। ওর জন্য মানুষ আমাদের কম কথা শোনায়নি। কিন্তু এতেও ওকে আমরা কিছু বলিনি। সব মানুষ একরকম হয় না। মেয়েটা ভীষণ শান্তশিষ্ট চুপচাপ স্বভাবের। ওকে আমরা যা বলবো তাই করবে। নীলা কান্নার কারণে কথা বলতে গিয়ে হাঁপিয়ে উঠেছে। আমরা পাত্র পছন্দ করলে নীলাদ্রি আপত্তি করেনি। তবে বিয়েতে ওর একটাই শর্ত ছিল, ছেলের সাথে একা দেখা করবে না।
বা ফোনেও কথা বলবে না। কেমন পাগল মেয়ে ভাবো একবার। তুমি আমাদের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছ, আমার বোনটাকে বিয়ে করেছ। আমি জানি এই বিয়ে সম্পর্কে তোমার পরিবার কিছুই জানে না। ওরা নীলাদ্রিকে নাও মেনে নিতে পারে। এ পর্যায়ে নীলা উচ্ছ্বাসের হাত ধরে ফেলল। তবে তোমার উপর আমার বিশ্বাস আছে। তুমি আমার বোনটাকে কখনো একা ছাড়বে না। তুমি ওর হাত শক্ত করে ধরে রেখো। নীলাদ্রি এমন মানুষ ও মুখ ফুটে কাউকে কিছু বলবে না, এমনকি তোমাকেও না। তুমি ওর না বলা কথাগুলো বুঝে নিও। তোমার সাথে মানিয়ে নিতে ওর সময় লাগবে। তুমি ওকে শেষ সময়টুকু দিও ভাই। তোমার কাছে এটাই আমার শেষ অনুরোধ। উচ্ছ্বাস তার আরেকটা হাত নীলার হাতের উপর রেখে নীলাকে আশ্বস্ত করে বলল, নীলাদ্রি তোমার বোন হলে এখনও আমার অর্ধাঙ্গিনী। আমি ওর দায়িত্ব নিয়েছি। আমার ওয়াইফকে যে কোন সিচুয়েশনে প্রোটেক্ট করার দায়িত্ব আমার। তুমি কেন ভয় পাচ্ছ আমি বুঝতে পারছি নীলা। আমার পরিবার নীলাদ্রিকে মেনে নিবে। নীলাদ্রি আমার পরিবারে তার যথার্থ মর্যাদা পাবে এই নিশ্চয়তা আমি তোমাকে দিচ্ছি। আমি বেঁচে থাকতে অন্তত কেউ আমার ওয়াইফকে অসম্মান করতে পারবে না। বিদায় বেলা নীলাদ্রি দাদাজানের হাত এত শক্ত করে ধরে রেখেছে যে দাদাজান কয়েকবার চেষ্টা করেও ওর হাত ছাড়াতে পারল না। উচ্ছ্বাসের দিকে তাকিয়ে গর্বিত হেসে তিনি বললেন, আমার ভালোবাসার পাওয়ার দেখেছ। আমি কিন্তু তোমার টাফ কম্পিটিশন। উচ্ছ্বাস প্রত্যুত্তরে হাসল। দাদাজান অনেক বুঝিয়ে সুজিয়ে নীলাদ্রির হাত উচ্ছ্বাসের হাতে সঁপে দিল। আমার অতি যত্নের নাতনিটাকে তুমি আগলে রেখো ভাই। কথাটা বলে দাদাজান হুহু শব্দে কেঁদে উঠলেন। গাড়িতে বসে নীলাদ্রির জানালা দিয়ে সবাইকে দেখছে। যেহেতু সাথে ড্রাইভার নেই, উচ্ছ্বাস নিজেই ড্রাইভ করে এসেছিল, তাই যাওয়ার সময়ও তাকেই ড্রাইভ করতে হচ্ছে। নীলাদ্রি পেছনে বসেছে। বাবার দিকে তাকিয়ে নীলাদ্রি বলল, আমি যাব না বাবা। রায়হান সাহেব মেয়ের মাথায় চুমু খেয়ে বললেন, আমি কালই তোকে দেখতে আসব মা। গাড়ি ছেড়ে দিলে নীলাদ্রি একবার শুধু জোরে কেঁদে উঠেছিল। তারপর থেকে ফোপানোর শব্দ ছাড়া আর কোন শব্দ পাওয়া যায়নি। উচ্ছ্বাস অবশ্য একটু পরপরই ঘাড় ফিরিয়ে নীলাদ্রিকে দেখছে। ড্যাশ 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 4 বছর পর ছেলে বাড়িতে আসছে। খান বাড়িতে আয়োজনে বাহার দেখে যে কারোর চোখ কপালে উঠে যাবে। মিসেস শর্মিলা বড় ছেলেকে জিজ্ঞেস করলেন, তোর ভাই কতদূর? খোঁজ খবর নিয়েছিস? তোমার ছেলে আমাকে কিছুই বলেনি মা, শুধু বলেছে আজ আসবে। সকালে, দুপুরে নাকি রাতে আসবে, এ ব্যাপারে কিছুই জানায়নি। জানালে আমি ওকে রিসিভ করতে যেতাম না। ছেলে আসছে মিসেস শর্মিলা এতেই খুশি। ছেলের এসব পাগলামি মিস করছিলেন তিনি। মনিকা আজ নীল রঙের একটা শাড়ি পরেছে। উচ্ছ্বাসের নীল রং পছন্দ। তাকে আজ আকাশে উড়তে দেখে জেবা মজা করে বলল, 4 বছর বর ছাড়া শ্বশুরবাড়িতে এসেছ, আজ বর আসছে, বাসরঘর কি সাজিয়ে ফেলব। ভাবির কথায় মনিকা লজ্জা পেয়ে লাল হতে লাগল। যদিও উচ্ছ্বাস কখনোই তাকে সেরকম প্রতিশ্রুতি দেয়নি, কিন্তু আন্টি তো দিয়েছে। আর তাছাড়া মনিকা এটাও খুব ভালো করেই জানে, সে ছাড়া উচ্ছ্বাসের জীবনে কোন মেয়ে নেই। জেবা মনিকাকে দেখে হেসে বলল, লজ্জা পেয়ে আবার মোড়ে টরে যেও না, তাহলে বিয়ের আগেই আমার দেবর বিধবা হবে। দূর ভাবি, তুমিও কি এসব বলো? তখনই কলিং বেল বাজলে মনিকার হার্টবিট থেমে গেল। উচ্ছ্বাস কি চলে এসেছে? জেবা বলল, তোমার উনি মনে হয় চলে এসেছেন। মিসেস শর্মিলা দরজা খুলতে যাচ্ছিলেন। উৎসব বলল, আমি দরজা খুলছি। উৎসব দরজা খুলে দিয়ে এত বছর পর ছোট ভাইকে চোখের সামনে দেখে জড়িয়ে ধরতে যাচ্ছিল। কিন্তু উচ্ছ্বাসের পেছনে একটা মেয়েকে দেখতে পেয়ে মাঝপথে থেমে গেল। জেবা ডেকে জিজ্ঞেস করল, কি গো, উচ্ছ্বাস ভাইয়া এসেছে? উৎসব একবার ভেতরে তাকিয়ে সবাইকে দেখে নিয়ে আরেকবার ছোট ভাইকে দেখল। মেয়েটার বিয়ের সাজ দেখেই অনেক কিছু আন্দাজ করে নেওয়া যাচ্ছে। তার ভাই কি তাহলে এই কারণেই কোনোরকম আগাম বার্তা দেওয়া ছাড়া হুট করে দেশে আসা ঠিক করেছে? নানান কথা ভেবে উৎসবের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। উৎসব যে কাজ করতে গিয়ে মাঝপথে থেমে গিয়েছিল, উচ্ছ্বাস তা সম্পূর্ণ করল। ভাইকে শক্ত একটা হাত দিয়ে জিজ্ঞেস করল, কেমন আছো ভাই? উৎসব এখনো হতভম্ব ভাব কাটিয়ে উঠতে পারছে না। সে ওভাবেই বলল, ভালো থাকার সময় মনে হয় ফুরিয়ে এসেছে রে। উচ্ছ্বাস ভাইয়ের কথা কানে নিল না। নীলাদ্রি ভীত হয়ে তার পেছনে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। সে নীলাদ্রির দিকে ফিরে ওর হাতটা ধরে বলল,
ভেতরে চলো। উচ্ছ্বাস হাত ধরায় নীলাদ্রি কেঁপে উঠলেও হাত ছাড়িয়ে নিতে পারল না। এমনকি উচ্ছ্বাসের দিকে চোখ তুলে তাকাতেও পারল না। উৎসব দরজার সামনে দাঁড়িয়ে আছে। ভাই তাকে ভেতরে যেতে দিচ্ছে না। উচ্ছ্বাস ভাইয়ের দিকে তাকিয়ে বিরক্ত গলায় বলল, ভেতরে আসতে দিবে না। উৎসব যন্ত্রের পুতুলের মতো সরে দাঁড়াল। উচ্ছ্বাস তার সদ্য বিয়ে করা বউয়ের হাত ধরে বাড়ির ভেতর পা বাড়াল। যদিও নীলাদ্রির হাঁটতে কষ্ট হচ্ছিল। মিসেস শর্মিলা ছেলেকে দেখে যতটা খুশি হয়েছিলেন, ছেলের হাতে হাত ধরা মেয়েটাকে দেখে চেহারার ভাব ততটাই গম্ভীর হয়ে উঠল। মনিকাও ছুটে এসেছিল। পেছনে জেবা। ওরাও উচ্ছ্বাসের সাথে বউ সাজে মেয়েটাকে দেখে মুখ হা করে বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল। উচ্ছ্বাস মার সামনে এসে মুখে হাসি নিয়ে সহজ গলায় বলল, কেমন আছো মা? মিসেস শর্মিলা ছেলের প্রশ্নের উত্তর না দিয়ে কাঠোকাঠ গলায় জিজ্ঞেস করলেন, এই মেয়েটাকে? উচ্ছ্বাস। উচ্ছ্বাসও বাড়তি কথায় গেল না। যা সত্য তাই বলল, তোমার বৌমা। উচ্ছ্বাস বিয়ে করে বউ নিয়ে এসেছে বুঝতে পেরে মনিকার চোখ থেকে টুপুটুপ করে অশ্রু গাল গড়িয়ে পড়তে লাগল। জেবা মুখে হাত চেপে মনিকার দিকে তাকালো। মিসেস শর্মিলা তীক্ষ্ণ চোখে মেয়েটার দিকে তাকিয়ে বললেন, তুমি বিয়ে করেছ? হুম। সরি মা, বিয়ে করার আগে তোমার অনুমতি নিতে পারিনি। তবে আমি জানি তুমি আমার সিদ্ধান্ত মেনে নিবে। ভুল জানো তুমি। কথাটা বলতে গিয়ে মিসেস শর্মিলার কণ্ঠস্বর উঁচু হয়ে যাওয়ায় নীলাদ্রি ভয় পেয়ে গেল। নীলাদ্রি ভয় পাচ্ছে বুঝতে পেরে উচ্ছ্বাস বলল, আমরা এখন রুমে যাচ্ছি মা। এ বিষয়ে আমাদের পরে কথা হবে। উচ্ছ্বাস দাঁড়ালো না। নীলাদ্রির হাত ধরে নিয়ে যেতে লাগলো। নীলাদ্রি পায়ে ব্যথা পাচ্ছে। সিঁড়ি পর্যন্ত গিয়ে দাঁড়িয়ে পড়লে উচ্ছ্বাস চিন্তিত মুখে জানতে চাইল, হাঁটতে কষ্ট হচ্ছে? নীলাদ্রি মুখে কিছু না বলে উপর নিচ মাথা ঝাঁকাল। ব্যাস, উচ্ছ্বাস আর কোনো কিছু না বলে নীলাদ্রিকে কোলে তুলে নিয়ে হাঁটা ধরল। ওর এই কাজে নীলাদ্রি যেমন চমকেছে তেমন ভয়ও পেয়েছে। প্রথমে ভয় পেয়ে উচ্ছ্বাসের গলা জড়িয়ে ধরলেও উচ্ছ্বাসের দিকে তাকিয়ে ওর মুখে হাসি দেখে সাথে সাথে হাত ছেড়ে দিল। উচ্ছ্বাস দুষ্টুমি কণ্ঠে বলল, ধরতে পারো, আমি তোমারই বর। ওর এই কথা শুনে নীলাদ্রি লজ্জায় জমে গেল যেন। উচ্ছ্বাস মেয়েটাকে কোলে তুলে তার রুমের দিকে যাচ্ছে, এই দৃশ্য দেখে মনিকা ধপ করে মেঝেতে বসে পড়ল। সে কিছুতেই উচ্ছ্বাসকে অন্য কারোর সাথে মেনে নিতে পারছে না। বেচারি মনিকার জন্য যেবারও কষ্ট হচ্ছে। মেয়েটা এবাড়ির বউ হওয়ার জন্য কত বছর ধরে স্বপ্ন দেখে আসছে। চোখের সামনে সেই স্বপ্ন এভাবে চূর্ণবিচূর্ণ হতে দেখে নিশ্চয় অনেক কষ্ট হচ্ছে। জেবা মনিকার পাশে বসে ওর পিঠে হাত রাখলে মনিকা জেবাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগল। মনিকার কান্নায় মিসেস শর্মিলাও কেঁপে উঠলেন। তিনি টলে উঠলে উৎসব এসে মাকে ধরল। মা, তুমি ঠিক আছো? তোমার বাবাকে কল করো। উৎসব, সে দুনিয়ার যে কোনো গুরুত্বপূর্ণ কাজে থাকুক, তুমি তাকে এক্ষুনি বাড়ি আসতে বলো। উৎসব ভাইয়ের কাজে খুব একটা হতাশ হয়নি, কারণ তার ভাই তার পথই অনুসরণ করেছে। সে ও জেবাকে ভাগিয়ে এনেই বিয়ে করেছিল। পরিবারের বড় ছেলে হওয়ায় মা সেই বিয়ে বুকে পাথর চাপা দিয়ে মেনে নিলেও উচ্ছ্বাসের বেলা মানবে কি না বলা হচ্ছে না। না মানারই সম্ভাবনা বেশি, কারণ মা তার থেকে উচ্ছ্বাসকে 4 গুণ বেশি ভালোবাসে। তাকে নিয়ে মার বিশেষ আশা ভরসা ছিল না, কিন্তু উচ্ছ্বাসকে নিয়ে ভাবতে ভাবতে উৎসব মনিকার দিকে দেখল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আহারের বেচারি মেয়েটা। 4 বছর পর উচ্ছ্বাস নিজের ঘরে এলো, তা ও বউ সমেত। নীলাদ্রিকে কোলে নিয়ে এক হাতে দরজা খুলেছে। ভেতরে এসে নীলাদ্রিকে নামিয়ে দেওয়ার বদলে এদিক ওদিক তাকিয়ে কিছু দেখছে। নীলাদ্রি নিঃশ্বাস আটকে জমে বসে আছে। উচ্ছ্বাস তাকে না নামানো পর্যন্ত দম ছাড়ল না। উচ্ছ্বাস নীলাদ্রিকে বিছানায় বসিয়ে দিয়ে নিজেও সামনে বসল। নীলাদ্রি এখনো সহজ হতে পারছে না। উচ্ছ্বাস জিজ্ঞেস করল, পায়ে কি হয়েছে? কোথাও ব্যথা পেয়েছ? নীলাদ্রির থেকে জবাব পাবে না জানাই ছিল। সে নিজেই নীলাদ্রির পা ধরতে গেলে নীলাদ্রি আটকে উঠে পা সরিয়ে নিল। উচ্ছ্বাস ওর দিকে তাকিয়ে হেসে বলল, দেখতে না দিলে বুঝব কিভাবে? নীলাদ্রি কোনোভাবেই সহজ হতে পারছে না। উচ্ছ্বাস ছোট্ট একটা দম ফেলে এক প্রকার জোর করে নীলাদ্রির পায়ের জুতা খুলে দিল। এবার সমস্যাটা বুঝতে পেরেছে। হিল পরে থেকে পা অনেকটা ছিলে গেছে, জায়গাটা লাল হয়ে আছে। উচ্ছ্বাস জানে তার ঘরে ফার্স্ট এড পাওয়া যাবে না, তাই ঘর থেকে যাওয়ার আগে নীলাদ্রিকে বলল,
ভয় পেও না, আমি এক্ষুনি চলে আসব। উচ্ছ্বাস যাওয়ার সময় ঘরের দরজা বাইরে থেকে লাগিয়ে দিয়ে গেছে। তার পেছনে কেউ যেন নীলাদ্রির কাছে আসতে না পারে। নীলাদ্রি বুঝতে পারছে এবাড়ির মানুষগুলো তাকে মেনে নিবে না। তবে সে লোকটার আচরণ দেখে অবাক হচ্ছে। কাউকে কিছু না বলে, না জানিয়ে বিয়ে করে বউ নিয়ে বাড়িতে উঠেছে। তবুও কতটা স্বাভাবিক আচরণ করছে, যেন কোন অন্যায়ই করেনি। নিচেও কাউকে কিছু না বলে সোজা ঘরে চলে এসেছে। উনার কি ভয় হচ্ছে না? বাবা মা পরিবারের মানুষদের কি জবাব দিবে এ বিষয়ে ভাবছেন না। বিয়ে তো উনি শখে করেননি, উনার নিজেরও তো শখের মধ্যে থাকার কথা ছিল। অথচ লোকটা কতটা স্বাভাবিক আছে। ভাইয়ার ঘরে ফার্স্ট এড পাওয়া না গেলেও বাবা মার ঘরে পাওয়া যাবে। তাই উচ্ছ্বাস সোজা বাবা মার ঘরেই গেল। সবাই তখনও নিচে, তাই তাকে এ মুহূর্তে কারোর প্রশ্নের সম্মুখীন হতে হয়নি। ফার্স্ট এড বক্স নিয়ে রুমে চলে এলো। দরজায় শব্দ শুনে নীলাদ্রি জড়সড় হয়ে গেল। কে এসেছে? উচ্ছ্বাস ভেতরে এসে স্বচ্ছ হেসে বলল, বলেছিলাম না এক্ষুনি চলে আসব। উচ্ছ্বাস নীলাদ্রির পায়ের কাছে বসে তুলো দিয়ে ঔষধ লাগাচ্ছে। লোকটা এই নিয়ে দ্বিতীয়বার তার পা ধরেছে। অস্বস্তিতে নীলাদ্রি কুকড়ে যাচ্ছে। বাধা দেওয়ার শক্তিও হচ্ছে না তার। ঔষধ লাগানোর সময় একটু জ্বালা করছে, তবে ওসব এখন গুরুত্ব পেল না। উচ্ছ্বাস অবশ্য খেয়াল রাখছে নীলাদ্রির যেন কষ্ট না হয়। তাই ঔষধ লাগানোর সময় মুখে ফু দিচ্ছে। নীলাদ্রি উচ্ছ্বাসের দিকে না তাকালেও উচ্ছ্বাস মাঝে মাঝেই চোখ তুলে ওকে দেখছে। যে জিনিস পরে তুমি কমফোর্টেবল ফিল করবে না আজকের পর থেকে সেসব পড়তে হবে না। ঔষধ লাগানোর শেষে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে উচ্ছ্বাস উঠে দাঁড়ালো। বলল, আমি নিচে গিয়ে গাড়ি থেকে তোমার লাগেজ পাঠিয়ে দিচ্ছি। ফ্রেশ হয়ে বিয়ের সাজ পোশাক পাল্টে নিও। ততক্ষণে আমি একটু পরিবারের সাথে দেখা করে আসি। তোমার কাছে অবশ্য আজকেও আসবে না। তুমি রুমে রিল্যাক্সে থাকতে পারো। উচ্ছ্বাস চলে গেলেও নীলাদ্রি আগের মতোই বসে রইল। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছে না। নিচে এসেই দাদির সাথে দেখা হলো। তিনি এতক্ষণে সব জানতে পেরেছেন। নাতির দিকে তাকিয়ে অবিশ্বাস্য গলায় জিজ্ঞেস করলেন, এসব আমি কি শুনছি? তুই নাকি বিয়ে করে বউ নিয়ে আসছিস ভাই? উচ্ছ্বাস দাদির কাছে এসে দাদির জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে আদর করে দিল। দাদিও নাতির পিঠে হাত বুলিয়ে আদুরে গলায় জানতে চাইল, সত্যি তুই বিয়ে করছস? হ্যাঁ দাদি। আমার নাত বউ কই? তারে আমার কাছে কেন নিয়ে গেলি না? এক্ষুনি চল, আমি আমার নাত বউরে দেখব। মিসেস শর্মিলা শাশুড়ির আধিক্যতা দেখে কঠিন চোখে তাকিয়ে রইলেন। এতক্ষণ খুব তো হইচই করছিল, এখন নাতির ভালোবাসায় গলে সবকিছু ভুলে গেছে। মিসেস শর্মিলা কঠিন কণ্ঠে বললেন, আম্মা আপনি ঘরে যান, ওর সাথে আমাদের কথা আছে। রাখো তোমার কথা, আমি আগে আমার নাত বউরে দেখব। মিসেস শর্মিলা আগের থেকেও কঠিন গলায় বললেন, কথা শুনেন আম্মা, যাকে তাকে নাত বউ বানিয়ে ফেলবেন না। এই বাড়িতে জাহানারা বেগমত ছেলের বউকে ভয় পান। বৌমা তো নয়, একটা দজ্জাল এনেছেন তিনি। উচ্ছ্বাস সবার প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে দাঁড়াল। আমি জানি তোমাদের মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি সেসব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। ছেলের কথা শুনে মিসেস শর্মিলা তিক্ত মেজাজে তাকালেন। এত বড় একটা কাণ্ড করে এসেও কত স্বাভাবিক আচরণ করছে। এই মেয়ে আমার স্ত্রী। তুমি যাকে তাকে বিয়ে করে নিয়ে আসবে, আমরা সে মেয়েকে মেনে নিব ভাবলে কি করে? যাকে তাকে বিয়ে করিনি, ওর ব্যাপারে সবকিছু জেনেই বিয়ে করেছি। বিয়ে করার আগে পরিবারের অনুমতি নেওয়ার কোথাও নিশ্চয় ভাবনি। ভেবেছিলাম, কিন্তু অনুমতি যে নেব সেই সময়টুকু পাইনি। কেন? কেউ তোমাকে জোর করে ধরে বেঁধে বিয়ে করিয়ে দিয়েছে নাকি? না, বিয়ে আমি সজ্ঞানে নিজের ইচ্ছেতেই করেছি। উৎসব ভাইয়ের বেপরোয়া জবাব শুনে মনে মনে বলল, কেন মাকে রাগাচ্ছিস? বউ নিয়ে বাড়িতে থাকতে চাস তো নাকি? জঙ্গলে যখন থাকতে হবে তখন বাঘকে না খোঁচানোই তো বুদ্ধিমানের কাজ। মার রাগ থেকে উচ্ছ্বাসকে বাঁচাতে উৎসব এগিয়ে এলো। মিছেমিছি রাগ দেখিয়ে বলল, কয়েক বছর বাড়ি থেকে দূরে থেকে বেয়াদব হয়ে ফিরেছিস। তুই বিয়ে করতে চাস ভালো কথা, আমাদের বললে কি আমরা তোকে বিয়ে করাতাম না? তোর যাকে পছন্দ তাকেই বিয়ে করাতাম। আজই দেশে এসে বিয়ে করে নেওয়ার মানে কি? মেয়ে কি পালিয়ে যাচ্ছিল? উচ্ছ্বাস বিড়বিড় করে বলল,
পালিয়ে না গেলেও অন্য একজনের সাথে বিয়ে হয়ে যাচ্ছিল। কিরে কথা বল, এখন চুপ করে আছিস কেন? উচ্ছ্বাস জানে তার ভাই মার হাত থেকে তাকে বাঁচানোর জন্য অ্যাক্টিং করছে। মনে মনে হাসলেও চেহারার ভাব গম্ভীর রেখে বলল, এখন তো বিয়ে করে ফেলেছি, বউ নিয়েও বাড়ি চলে এসেছি, এখন তোমরা কি চাও বলো? উৎসব গর্জে উঠে বলল, কি চাই মানে? তুই বুঝতে পারছিস না কি চাই? মার কাছে ক্ষমা চা, মার পায়ে ধরে বল তোর ভুল হয়ে গেছে। জেবা স্বামীর অ্যাক্টিং বুঝতে না পেরে মনে মনে দেবরের জন্য সহানুভূতি দেখিয়ে বলল, আহারে বেচারা, বিয়েই তো করেছে, কোন মানুষকে তো খুন করে আসেনি, এত কেন রাগ দেখাতে হবে? উৎসব ধমক দিয়ে বলল, এখনো দাঁড়িয়ে আছিস? উচ্ছ্বাস ছোট্ট একটা দম ফেলে বলল, কি করব? মার পায়ে ধরে ক্ষমা চাইবি। মিসেস শর্মিলা এতক্ষণ চুপ করে থাকলেও এবার বললেন, কোন প্রয়োজন নেই, আমি কাউকে ক্ষমা করার কি? আমার দুই ছেলে নিজেদের পছন্দে বিয়ে করেছে, একজনও বাবা মার কথা ভাবেনি, তাতে কি হয়েছে? ওরা নিজেদের জীবনে খুশি থাকলেই হবে, বাবা মার খুশির কথা ওদের ভাবতে হবে না। মিসেস শর্মিলা কারোর সাথে আর কোন কথা না বলে ঘরে চলে গেলেন। মা যাওয়ার পর উৎসব স্বস্তির নিঃশ্বাস নিল। উচ্ছ্বাস জানে মাকে সে কষ্ট দিয়েছে, সহজে মা তাকে ক্ষমা করবে না। ভাইয়ার ঘটনার পর সেও এমন কিছু করবে মা হয়তো কল্পনাও করেনি, কিন্তু তারও তো কিছু করার ছিল না। উৎসব ভাইয়ের কাঁধে হাত রেখে সাবধানতা অবলম্বন করে নিচু গলায় বলল, অল্পের উপর দিয়ে বেঁচে গেছিস। উচ্ছ্বাস ভাইয়ের মুখের দিকে তাকিয়ে হেসে বলল, অভিনয় তো আগেই ভালো করতে, কিন্তু বিয়ের পর পাক্কা অভিনেতা হয়েছ। শাশুড়ি মা প্রস্থানের পর জেবা উৎসুক হয়ে ছুটে এলো, এটা কোন কাজ করলে দেবরজি? একটা মাত্রই দেবর আমার, সে ও দাওয়াত না দিলেই বিয়ে করে ফেলল। এই দুঃখ আমি কাকে দেখাবো? দুঃখ আপাতত তোমার বরকে দেখাও ভাবি, আগে কিছু খাবার বেড়ে দাও, আমার বউ না খেয়ে আছে। হায়, একটু আগে বিয়ে করে এখনই বউয়ের প্রতি কত ভালোবাসা জেগে উঠেছে। তোমার ভাইকে দেখে কিছু শিখো, আনো রোমান্টিক লোক। জীবনে তোর শাশুমার সামনে আমার পক্ষ নিয়ে দুইটা কথা বলতে পারো না। জেবা মুখ মোচড় দিয়ে বরের সামনে থেকে চলে গেল। উৎসব চোখ পাকিয়ে ছোট ভাইকে শাসন করে বলল, ছোট হয়েও সব বিষয়ে কেন বড় ভাইকে পেছনে ফেলে দিস? জেবা খাবার বেড়ে দিয়েছে, উচ্ছ্বাস ঘরে নিয়ে যাচ্ছে। জেবা বলল, আমিও তোমার সাথে আসি, দেবরানীকে ভালো করে দেখা হয়নি। উচ্ছ্বাস দুঃখিত মুখে বলল, কাল সকালে দেখা করো ভাবি। বুঝতেই তো পারছো, বউ ভয় পাচ্ছে, এমনিতেই ভীষণ লাজুক। জেবা নিজের গালে হাত দিয়ে ফুস করে দম ফেলে বলল, হায়, এত ভালোবাসা এতদিন কোথায় লুকিয়ে রেখেছিলে দেবরজি? তোমার ভেতরেও যে একটা রোমিও লুকিয়ে আছে আমি তো জানতামই না। উচ্ছ্বাস ভাবির কথার জবাব না দিয়ে হেসে ওখান থেকে চলে এলো। রুমে ঢোকার আগে গলায় শব্দ করে জানান দিল সে এসেছে। দরজা খুলে ভেতরে পা রেখে উচ্ছ্বাস দেখল নীলাদ্রি চেঞ্জ করে নিয়েছে। ওর পরনে এক সেট সুতির থ্রি পিস, হাত মুখ ধুয়ে মেকআপ তুলে ফেলার পর স্নিগ্ধ লাগছে। উচ্ছ্বাসকে রুমে আসতে দেখে নীলাদ্রি জড়সড় হয়ে এক কোণে দাঁড়িয়ে রইল। একটু আগে একজন মহিলা তার লাগেজ দিয়ে গেছে, যদিও মহিলা ভেতরে আসেনি, লাগেজ বাইরে রেখে ডেকে বলে গেছে। বিয়ের ভারী শাড়ি গহনায় দম আটকে আসছিল, তাই তাড়াহুড়ো করে চেঞ্জ করে নিয়েছে। লোকটা বলেছিল রুমে কেউ আসবে না, সত্যিই কেউ আসেনি। যাক, এটা একটু স্বস্তি, কেউ তাকে কোনো কিছু জিজ্ঞেস করবে না। উচ্ছ্বাস খাবারের প্লেট হাতে বিছানায় এসে বসে বলল, তোমার হয়তো খিদে পেয়েছে, এসো খেয়ে নাও। উচ্ছ্বাস খাওয়ার জন্য ডাকলেও নীলাদ্রি আগের মতোই দাঁড়িয়ে আছে। উচ্ছ্বাস পলকহীন চোখে কতক্ষণ নীলাদ্রির মুখের দিকে তাকিয়ে থেকে ছোট্ট একটা দম ফেলল। সে সামনে এলে এই মেয়ে নিঃশ্বাস নিতেও দ্বিধাবোধ করে। এতটা জড়তা কেন? নীলাদ্রি। লোকটার মুখে নিজের নাম শুনে নীলাদ্রি অনেকটাই ভড়কে গেল। ঝট করে একবার তাকিয়েও চোখ নামিয়ে নিল। তুমি নিজের হাতে খাবে নাকি আমি তোমাকে খাইয়ে দেব? কোনটা চাচ্ছ তুমি? নীলাদ্রি ফালফাল চোখে উচ্ছ্বাসের দিকে তাকিয়ে আছে। উচ্ছ্বাস নিজেই এবার উঠে নীলাদ্রির সময় গিয়ে দাঁড়ালো। উচ্ছ্বাস সামনে আসাতে নীলাদ্রি একটু পেছনে সরে গেল। উচ্ছ্বাস শান্ত গলায় জিজ্ঞেস করল, খাবে না? থুতনি বুকের সাথে মিশিয়ে রেখে নীলাদ্রি সামান্য মাথা নেড়ে না জানালো।
উচ্ছ্বাস নীলাদ্রির হাত ধরতে গেলে আঁকড়ে উঠে পেছনে সরে গিয়ে দেয়ালের সাথে মাথার পেছনে বাড়ি খেল। উচ্ছ্বাস অবাক হয়ে মেয়েটাকে দেখছে। তুমি কি আমাকে ভয় পাচ্ছ নীলাদ্রি? নীলাদ্রি কি বলবে ভেবে পেল না। তার দম বন্ধ হয়ে আসছে। উচ্ছ্বাস হঠাৎ করেই হেসে উঠে বলল, তুমি আমাকে ভয় কেন পাবে? আমি তোমার জন্য সম্পূর্ণ অপরিচিত কেউ নই। আগেও আমাকে দেখেছ। আমার সম্পর্কে খুব বেশি না জানলেও একটু হলেও জানো। উচ্ছ্বাস রয়সয় নীলাদ্রির হাত ধরলে বুঝতে পারল মেয়েটা কত বেশি ভয় পাচ্ছে। তার হাতে ধরা হাতটা থরথর করে কাঁপছে। নীলাদ্রির মনে হচ্ছে সে এই মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেলবে। সত্যি যদি জ্ঞান হারিয়ে ফেলে তাহলে বিশ্রী একটা কাণ্ড ঘটবে। উচ্ছ্বাস নীলাদ্রির হাত ছেড়ে দিল। বলল, ঠিক আছে, আমি তোমাকে জোর করব না। খাবার রেখে যাচ্ছি। যদি খিদে পায় তাহলে খেয়ে নিও। উচ্ছ্বাস ঘর থেকে বেরিয়ে যাওয়া ধরলে নীলাদ্রি ভাবল তার জন্যই হয়তো লোকটা রাগ করে চলে যাচ্ছে। নীলাদ্রি উনাকে রাগাতে চায়নি। নীলাদ্রি কি ডাকবে? বলবে, আপনি কি আমার উপর রাগ করেছেন? বরাবরের মতোই সে যা চায় মুখ ফুটে তা বলতে পারল না। ডাকতে গিয়েও গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। উচ্ছ্বাস বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়ে চলে গেলে নীলাদ্রি দেয়ালে হেলান দিয়ে মেঝেতে বসে পড়ল। বাবা মা কেন উনার সাথে তার বিয়েটা দিতে রাজি হলো? আগে যার সাথে বিয়ে হচ্ছিল তাকে নিয়েও মনের সংশয় ছিল, ভয়ভীতিও ছিল। কিন্তু অনেকদিন সময় নিয়ে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিয়েছিল। বিয়ের দিন আজ এমন কিছু হবে এ ব্যাপারে কি কেউ আগে থেকে জানত? নীলাদ্রি কিভাবে জানবে? উনাকে একসময় বড় বোনের ফিয়ন্সে হিসেবে দেখেছে, তার আরও কয়েকবার পর কলেজের স্যার হিসেবে। এখন হঠাৎ করে উনাকে নিজের বর হিসেবে মেনে নিতে অস্বস্তি লাগছে। কলেজে ক্লাস নেওয়ার সময় মানুষটাকে যতটা গম্ভীর, বদমেজাজি মনে হতো এখন ঠিক তার উল্টো লাগছে। তার সাথে প্রতিটা কথা নরম সুরে বলছে। তার অসুবিধার কথা মাথায় রাখছে। তারপরও নীলাদ্রি কেন যে উনার সামনে সহজ হতে পারছে না। নীলাদ্রি বুঝতে পারছে বাবা মা নিজেদের মেয়ের ভবিষ্যতের কথা ভেবে এই মানুষটার সাথে অন্যায় করে বসেছে। পকেট ফোন ভাইব্রেট হচ্ছে। কল ধরার জন্যই মূলত উচ্ছ্বাস রুম থেকে বেরিয়ে এসেছে। নীলার কল। উচ্ছ্বাস কল তোলার সাথে সাথেই নীলা ওপাশ থেকে বলে উঠল, এর মুহূর্তে তোমাদের বাড়ির পরিবেশের একটু বর্ণনা দিবে আমায়? এমনিতেই আমি প্রেগন্যান্ট মানুষ, আর টেনশন নেওয়া যাচ্ছে না। এদিকে বাবা মাকে কেটে অস্থির, ওদিকে আবার বোনটার জন্য চিন্তা হচ্ছে। আমি একা একটা মানুষ কদিক দেখব বলো? নীলার কথা উচ্ছ্বাস সামান্য হাসল। তোমার বোন সুস্থ আছে, স্বাভাবিক আছে। আমাদের বাড়ির পরিবেশও শান্ত। নাতি বিয়ে করে বউ নিয়ে এসেছে দাদিজান, এতেই খুশি। ভাইয়া ভাবিও পরোক্ষভাবে আমার সাপোর্টে। না জানিয়ে বিয়ে করে ফেলায় মা একটু কষ্ট পেয়েছে। তিনি রাগ করে আমার সাথে কথা বন্ধ রাখবেন। তবে তোমার বোনকে কিছুই বলবে না। বাবা এখনো বাড়ি ফিরেনি, তাই বাবার প্রতিক্রিয়া জানাতে পারছি না। নীলা শব্দ করে স্বস্তির নিঃশ্বাস নিল। বাঁচালে ভাই, টেনশন অনেকটা কমেছে। তোমাকে যে আল্লাহ আজ থেকে ফেরেশতা বানিয়ে পাঠালো। তুমি না এলে কি হতো এটাই ভাবছি। উচ্ছ্বাস নিজে নিজেই বলল, আমাকে তো আসতেই হতো। কিছু বলেছ? বলেছি আমাকে তো আসতেই হতো। তুমি ইনভাইট করেছ, আমি কি না এসে পারি? তুমি তো আগেই আমার পছন্দের তালিকায় ছিলে। আজকে তো আমার চোখে হিরো হয়ে গেছো। নীলাদ্রিটা এখন বুঝতে পারছেন না তো কত ভাগ্যবতী। না হলে এত সহজে কেউ তোমার মতো ছেলেকে পেয়ে যায়। কই রে, ওই কুত্তার বাচ্চা কই? বাবার কণ্ঠ পেয়ে উচ্ছ্বাস নীলার থেকে বিদায় নিয়ে কল কেটে নিচে নেমে আসতে আসতে বলল, কেন নিজেকে গালি দিচ্ছ? গালি দিব না, দুইটা কুত্তার বাচ্চা পয়দা করেছি। উচ্ছ্বাস বাবার কাছাকাছি চলে এলে ইউসুফ খান কণ্ঠস্বর নিচু করে বললেন, বাঘের বাচ্চা বলা যদি গালি না হয় তাহলে কুত্তার বাচ্চা গালি হয় কিভাবে? বাঘ কি কুকুরের থেকে বেশি লয়াল? উচ্ছ্বাস বাবাকে জড়িয়ে ধরে হাসল। কতদিন পর বাবাকে জড়িয়ে ধরতে পারছে সে। ইউসুফ খান ছেলের কানে কানে বললেন, তোর মাকে শুনিয়ে একটু উৎপাত করব। গালিগালাজ গুলো গায়ে মাখিস না। আর এক দুইটা চট দিলেও মনে নিস না বাপ। সাথে সাথে আবার গলা উঁচিয়ে হুঙ্কার ছাড়লেন, জানোয়ার ছেলে, বাবা মায়ের কথা ভাবেনি। বের হও আমার বাড়ি থেকে। আমার বাড়িতে দুই কুত্তার বাচ্চার কোন জায়গা নেই।
বড়টাকেও আজ বাড়ি থেকে বের করে দিব। বাবার চেঁচামেচি শুনে উৎসবও বেরিয়ে এসেছে। মুখ গোতা করে সে বলল, আমি কি করেছি বাবা? তুই তো আগে করেছিস হারামজাদা। তোকে দেখেই তো ছোটটা শিখেছে। মিসেস শর্মিলা ঘরে বসে সব শুনছেন। স্বামীর উৎপাত শুনে তার রাগটা কিছুটা পড়ে এসেছে। ইউসুফ খান এত জোরে জোরে কথা বলছেন নীলাদ্রিও ঘরে বসে শুনতে পেল। ভয়ে বেচারি চুপসে গেল। আবার এটা ভেবেও খারাপ লাগছে তার জন্য মানুষটাকে কত কথা শুনতে হচ্ছে। ইউসুফ খান হাসি হাসি মুখে নিচু স্বরে জানালেন, বৌমা বাড়িতে পা রেখেই কোটি টাকার ডিল পাইয়ে দিয়েছে। এমন লক্ষ্মী বৌমা কোথায় পেয়েছিস বাজান? উৎসব বাবার হাবভাব বুঝতে পেরে অবাক গলায় বলল, তুমি এতক্ষণ অ্যাক্টিং করছিলে বাবা? ইউসুফ খান চোখ পাকিয়ে ধমক দিয়ে বললেন, এতদিনেও নিজের বাপকে চিনতে পারিসনি গাধা। তোকে তো সত্যি সত্যি বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। মনিকা যেবার রুমে আছে, সন্ধ্যা থেকে মেয়েটা কেঁদে যাচ্ছে। যেবার ভীষণ মায়া হচ্ছে। ভালোবাসা এরকমই, একজন পূর্ণতা পেলে অপরজন কষ্ট পাবে, একটাই নিয়ম। মনিকা উচ্ছ্বাসকে ভালোবাসলেও উচ্ছ্বাস কোনোদিন মনিকাকে ভালোবাসেনি। যেবা তার বরকে গেস্ট রুমে পাঠিয়ে দিয়েছে। আজকের রাতে মনিকাকে একা ছাড়া ঠিক হবে না। উচ্ছ্বাস আসার খুশিতে মেয়েটা এসেছিল। ইউসুফ খান স্ত্রীকে শুনিয়ে শুনিয়ে দুই ছেলেকে বকতে বকতে রুমে চলে এলেন। উৎসব সোফায় বসতে বসতে বলল, বাপ সত্যিই বাপই হয়। 14 গোষ্ঠী নিয়ে দুই ছেলেকে গালি দিয়ে স্ত্রীর মন রাখছে। ছেলেদেরও আবার ভাগিয়ে এনে বিয়ে করার অনুমতি দিয়ে রেখেছে। উচ্ছ্বাস ফোনের সময় দেখল, রাত মোটামুটি অনেক হয়েছে। সে ঘরে যাওয়া ধরলে উৎসব বলল, কোথায় যাচ্ছিস? রুমে। আর কোথায় যাব? বসে একটু দুই ভাই মিলে গল্পগুজব করি। উচ্ছ্বাস অনুসন্ধানী চোখে ভাইয়ের দিকে তাকালো। যে লোক সন্ধ্যার আগে ঘরের দরজা আটকে দেয় সে আজ মাসাতেও ঘরে না গিয়ে ভাইয়ের সাথে গল্প করতে চাচ্ছে। ভাবি কি তোমাকে রুম থেকে বের করে দিয়েছে? উৎসব মাথা চুলকিয়ে বলল, বের করে দেয়নি। আমাদের রুমে মনিকা। উৎসব কথা শেষ করতে পারল না। উচ্ছ্বাস বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, মনিকা এখন আমাদের বাড়িতে আছে কেন? তুই দেখিসনি? তোর আসার উপলক্ষেই তো এসেছিল। উচ্ছ্বাস সত্যিই খেয়াল করেনি। মা মনিকার মাথায় উল্টাপাল্টা সব কথা ঢুকিয়ে রেখেছে। তাহলে তো মনিকা নীলাদ্রিকে দেখে কষ্ট পেয়েছে। অজান্তে মেয়েটাকে কষ্ট দেওয়ার জন্য উচ্ছ্বাসের অনুশোচনা হলো। আমার কি মনিকার কাছে যাওয়া উচিত? উৎসব দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন না গেলেই ভালো হবে। উচ্ছ্বাস ভাইয়ের পাশে বসল। তাকে চিন্তিত দেখাচ্ছে। মেয়েটা সত্যিই তোকে ভালোবাসত। আই নও। কিন্তু আমি তো কখনো মনিকাকে ওই চোখে দেখিনি। দোষ আসলে তোর না, মনিকারও না। মা-ই ওকে বৌমা করতে চেয়েছিল। মনিকাও সেই আশায় স্বপ্ন দেখেছে। তোর তো কখনো গার্লফ্রেন্ড ছিল না। কাউকে পছন্দের কোথাও বলতে শুনিনি। বিয়ে মার পছন্দেই করবি এমনটাই তো ভাবতাম আমরা। কিন্তু তুই যে এরকম হুট করে দেশে এসে বিয়ে করে বউ নিয়ে আসবি ব্যাপারটা সবার জন্যই শোকিং ছিল। উচ্ছ্বাস চুপ করে আছে। উৎসব জানতে চাইল, তুই কি মেয়েটাকে আগে থেকে চিনতি? ভাই কোন মেয়ের কথা বলছে বুঝতে না পেরে উচ্ছ্বাস তাকালে উৎসব বলল, তোর বউয়ের কথা বলছি। হ্যাঁ, চিনতাম। রিলেশন ছিল? না। তাহলে বিয়ে কিভাবে করেছিস? অনেক কাহিনী ভাই। এখন বলা শুরু করলে রাত শেষ হয়ে যাবে। যাক, আমি আছি। বল তুই। কিন্তু আমি থাকতে পারছি না। বউ ঘরে একা আছে। আমাকে যেতে হবে। উচ্ছ্বাস সত্যি যাওয়া ধরল। উৎসব মুখ বাঁকিয়ে বলল, তোর লাভারের চক্করে আমার বউ আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আর তুই এখন নিজের বউয়ের কাছে যাচ্ছিস। কত বড় স্বার্থপর দেখেছ। উচ্ছ্বাস গলায় শব্দ করে ভেতরে ঢুকে দেখল নীলাদ্রি বিছানার একপাশে শুয়ে ঘুমিয়ে আছে। তার রেখে যাওয়া খাবার থেকে সামান্য একটু খেয়েছে মনে হয়। উচ্ছ্বাস নিঃশব্দ পায়ে এগিয়ে এসে নীলাদ্রির মাথার কাছে দাঁড়াল। ঘুমন্ত মেয়েটাকে দেখতে দেখতে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ঘুমিয়ে আছে বলে আচরণে জড়তা, চেহারায় ভয়ের ছাপ দেখা যাচ্ছে না। জেগে থাকলে নিশ্চয় সে ঘরে আসার সাথে সাথেই জড়সড় হয়ে বসে থাকত। ড্যাশ 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 ড্যাশ। রাতে বিশাল আয়োজন থাকলেও কারোরই খাওয়া হয়নি। সকালে খাবার টেবিলে সবাই এলেও মিসেস শর্মিলা আসেননি। জাহানারা বেগম নাতবউকে বললেন, খেতে দাও নাতবউ। তোমার শাশুড়ি খাবে না দেখে কি আমাদেরও খিদে পাবে না?
জেবা দাদি শাশুড়িকে খাবার বেড়ে দিতে দিতে শ্বশুরকে বলল, আব্বা মা রাতেও কিছু খায়নি। ইউসুফ খান উঠতে নিয়ে বললেন, খাবার বারো, আমি তোমার শাশুড়িকে নিয়ে আসছি। বাবা যাবার আগেই উচ্ছ্বাস দাঁড়িয়ে উঠে বলল, মা আমার উপর রাগ করেছে, তাই রাগ ভাঙানোর দায়িত্ব আমারই। ইউসুফ খান আবার বসে পড়ে বললেন, যা গিয়ে দেখ, ব্যর্থ হয়ে ফিরলে বাপকেই দরকার পড়বে। উচ্ছ্বাস মার কাছে যাচ্ছে। উৎসব জেবাকে জিজ্ঞেস করল, মনিকা আসবে না? মনিকা সকালেই চলে গেছে। জাহানারা খেতে খেতে বললেন, সবই তো বুঝলাম, কিন্তু আমার নতুন নাত বউ কই? নাতি কি বউরে ঘরে রায়খা একা একাই দেখব? আমাদের দেখতে দিব না। উচ্ছ্বাস বাবা মার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ডাকল, মা। মিসেস শর্মিলা ছেলের ডাক শুনে মুখ ঘুরিয়ে বসলেন। উচ্ছ্বাস ভেতরে এসে দেখে মা অন্য দিকে ফিরে বসে আছে। মায়ের মন গলাতে আদুরে গলায় বলল, তুমি কি আমার মুখও দেখতে চাও না? মিসেস শর্মিলা জবাব দিলেন না। উচ্ছ্বাস এগিয়ে এসে মার সামনে হাঁটু গেড়ে বসল। দুহাতে মার হাত ধরে বলল, আমি অন্যায় করেছি তাই আমার উপর রাগ করে আছো? খাবার তো অন্যায় করেনি, রাত থেকে তুমি না খেয়ে আছো। আমার না খেয়ে থাকা নিয়ে তোমার তো সমস্যা হবার কথা না। মিসেস শর্মিলা এমনিতে ছেলেদের তুই করে বললেও রেগে গিয়ে তুমি বলেন। আমার মা না খেয়ে থাকলে সমস্যা তো আমারই হবে। মিসেস শর্মিলা ছেলের থেকে হাত ছাড়িয়ে নিতে চেয়ে বললেন, যেটুকু কষ্ট দেওয়ার তা তো দিয়ে ফেলেছ, এখন কেন দরদ দেখাতে এসেছ? মায়ের কষ্টের কথা যদি ভাবতে তাহলে না বলে বিয়ে করে নিয়ে আসতে না। আমার ভুল হয়েছে, ধরে নাও এটাই তোমার ছেলের শেষ ভুল। এরপর থেকে তোমাকে না জানিয়ে কিছুই করব না। তারপরও কি আমাকে ক্ষমা করতে পারবে না? উচ্ছ্বাস মাকে মানাতে গেছে অনেকটা সময় হয়ে গেছে। জেবার শাশুড়ির ঘরের দিকে তাকিয়ে উসখুস করছে। ইউসুফ খান বৌমাকে বললেন, আদরের ছেলে মাকে মানাতে গেছে না মানিয়ে ফিরবে না। মা ছেলে যা খুশি করুক, তুমি এত ভেবো না তো বৌমা। খেতে বসে পড়ো। উচ্ছ্বাস ঠিকই তোমার শাশুড়িকে নিয়ে আসবে। সত্যিই উচ্ছ্বাস মাকে নিয়ে ফিরেছে। যদিও মিসেস শর্মিলা খাবার টেবিলে বসেও কারোর সাথে কথা বলছেন না। জাহানারা বেগম ধমকে নাতিনকে বললেন, ওই নাদান, বিয়া কি করছস বউরে শোকেসে সাজাইয়া রাখার জন্য? নাত বউরে আমাদের সামনে আনস না কেন? নাকি তোর বউরে দেখতে টিকিট কাটতে লাইন ধরতে হবে? ইউসুফ খানও বললেন, বিয়ে যখন করেই ফেলেছিস এখন তো আর না মেনে নিয়ে উপায় নেই। নিজের ছেলে যদি ঠিক না থাকে তাহলে পরের মেয়েকে আর কি দোষ দিব? যা মেয়েটাকে নিয়ে আয়। উৎসব জেবা আর চোখে মাকে দেখছে। মা ও কিছু না বললে উচ্ছ্বাস চেয়ার ছেড়ে উঠে নীলাদ্রিকে আনতে যাচ্ছে। একটু আগেই নীলাদ্রির ঘুম ভেঙেছে। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে আটকে উঠে ভাবল, এতবেলা পর্যন্ত ঘুমিয়েছে। 9টা বেজে গেছে। ঘরে সে ছাড়া দ্বিতীয় কেউ নেই। লোকটা কি রাতেও ঘরে আসেনি? নীলাদ্রি তাড়াহুড়ো করে উঠে বসতে গিয়ে তলপেটে চিনচিন ব্যথা অনুভব করল। মাসের নির্দিষ্ট একটা সময়ে এই ব্যথা আসে, কিন্তু আজ তো সেই তারিখ না। এখনও 4 দিন বাকি আছে। এবার কি তাহলে মাস শেষ হওয়ার আগেই? নীলাদ্রি কি করবে কিছুই বুঝতে পারছে না। এ ব্যাপারে কার কাছে সাহায্য চাইবে সে? লজ্জায় জড়তায় কুঁচকে গিয়ে কতক্ষণ পেট চেপে ধরে বসে থাকল। তখনই বাইরে উচ্ছ্বাসের শব্দ পেয়ে নীলাদ্রি আরো ঘাবড়ে গেল। কি করবে বুঝতে না পেরে বিছানা ছেড়ে উঠে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। উচ্ছ্বাস ঘরে এসে নীলাদ্রিকে না দেখে একটু অবাক হলেও পরে ভাবল হয়তো ওয়াশরুমে গেছে। তাই কতক্ষণ দাঁড়িয়ে থেকে অপেক্ষা করল। অনেকটা সময় পরও নীলাদ্রি বেরিয়ে না এলে উচ্ছ্বাস ওয়াশরুমের দরজার সামনে এসে ডাকল, নীলাদ্রি, তুমি কি ভেতরে? নীলাদ্রির বুক কাঁপছে, গলা শুকিয়ে আসছে, সেই সাথে কান্নাও পাচ্ছে। এই অবস্থায় কিছুতেই সে বাইরে বেরুতে পারবে না, আর না লোকটাকে বলতে পারবে তার কি চাই। নীলাদ্রির সারা শব্দ না পেয়ে উচ্ছ্বাস আবার ডাকল, নীলাদ্রি, হয়ে গেলে বেরিয়ে আসো। নিচে সবাই খাবার টেবিলে আমাদের জন্য অপেক্ষা করছে। নিচে গিয়ে সবার সামনে খেতে বসা তো দূর, নীলাদ্রি তো এই লোকের সামনেই যেতে পারবে না। নীলাদ্রি, তুমি কি আমাকে শুনতে পারছো? অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছে, অথচ মেয়েটার কোন সারা শব্দ নেই। উচ্ছ্বাস এবার কিছুটা ভয় পেয়ে গেল। কিছু কি হয়েছে? নীলাদ্রি, তুমি ঠিক আছো? নীলাদ্রির কান্না পাচ্ছে। লোকটা তো যাচ্ছেও না, ডাকাডাকি করেই যাচ্ছে।
উচ্ছ্বাস এবার দরজায় ধাক্কা দিয়ে ডাকল, নীলাদ্রি, আর ইউ ওকে? কথা বলছো না কেন? কাঁপা কাঁপা কণ্ঠে নীলাদ্রি বলল, আমি ঠিক আছি। উচ্ছ্বাস স্বস্তির নিঃশ্বাস ছাড়ল, তাহলে কথা বলছিলে না কেন? নীলাদ্রি একথার জবাব না দিলে উচ্ছ্বাস বলল, ঠিক আছে, তুমি সময় নিয়ে বের হও, আমি অপেক্ষা করছি। না। উচ্ছ্বাসের কপালে ভাঁজ পড়ল, জিজ্ঞেস করল, কি না? আপনাকে অপেক্ষা করতে হবে না। কেন? উচ্ছ্বাস বুঝতে পারছে নীলাদ্রির কণ্ঠ কাঁপছে। কি হয়েছে নীলাদ্রি? আমাকে বলো। আপনি প্লিজ চলে যান, আমি বেরুতে পারবো না। কেন? নীলাদ্রি আবারও চুপ মেরে গেছে। কি সমস্যা ঠিক করে বলছেও না। উচ্ছ্বাস ভেবে পায় না এই মেয়েকে নিয়ে সে বাকি জীবন কিভাবে কাটাবে। বিয়ের দ্বিতীয় দিনেই খাম ছুটিয়ে দিচ্ছে। উচ্ছ্বাস কপাল চেপে ঘুরে দাঁড়ালে হঠাৎ বিছানার দিকে তার চোখ পড়ল। সাদা চাদরে লাল জাতীয় কিছু দেখে ভ্রু জোড়া কুঁচকে গেল। পরক্ষণেই পুরো ব্যাপারটা বুঝতে পারল। এজন্য নীলাদ্রি বাইরে বেরুতে চাচ্ছে না। মেয়েটা তাকে বললেই পারত। যদিও উচ্ছ্বাস বুঝতে পারছে সে বিষয়টাকে স্বাভাবিকভাবে নিলেও নীলাদ্রির জন্য ঘটনাটা অস্বস্তিকর, লজ্জার। সে ওয়াশরুমের সামনে গিয়ে বলল, ঠিক আছে, তোমাকে বেরুতে হবে না, তবে আমি ভাবিকে পাঠাচ্ছি। তোমার যা লাগবে ভাবিকে বলো। উচ্ছ্বাস যাওয়ার জন্য দরজার কাছে গিয়েও আবার ফিরে এসে বিছানার চাদরটা তুলে ফেলে জড়ো করে রেখে দিল। নীলাদ্রি বুঝতে পারছেন না লোকটা সত্যিই কি চলে গেছে। পায়ের শব্দ শুনেছিল। উনি কি কিছু বুঝতে পেরেছেন? না বুঝলে ভাবিকে পাঠানোর কথা কেন বলল? লোকটা তার সমস্যা বুঝতে পেরেছে এটা ভেবে নীলাদ্রি লজ্জায় মিলিয়ে গেল। জাহানারা বেগম পানসি মুখে বললেন, বউরে আনতে গিয়া তোর পুতো হারাইয়া গেল নাকি? ইউসুফ খানের খাওয়া প্রায় শেষের দিকে। ছেলে যে সেই তখন গেছে, এখনো ফিরে আসেনি। যদিও উনি বুঝতে পারছেন, তিনি যখন নতুন নতুন বিয়ে করেছিলেন তখন উনার অবস্থাও ছেলের মতোই ছিল। বউয়ের কাছে যাওয়ার জন্য কত ছুতো যে খুঁজত। উৎসব বউয়ের কানে কানে বলল, বউকে আনতে গিয়ে রোমাঞ্চ শুরু করে দিয়েছে নাকি? জেবা চোখ পাকিয়ে বলল, করলে তোমার সমস্যা কি? আমার সমস্যা না। ওর গার্লফ্রেন্ডের জন্য রাতে আমি আমার বউয়ের সাথে রোমাঞ্চ করতে পারিনি, অথচ হতচ্ছাড়া সকাল সকাল শুরু করে দিয়েছে। বংশের প্রদীপ তো দেখা যাচ্ছে আমার আগে আমার ছোট ভাই নিয়ে আসবে। চুপ করো অসভ্য লোক। তখনই উচ্ছ্বাসকে আসতে দেখা গেল। উচ্ছ্বাস একা এসেছে দেখে জাহানারা বেগম মুখ বাঁকিয়ে বললেন, বউরে আনতে গিয়া নিজেই নিখোঁজ হইলি, অহন আবার বউ ছাড়াই ফিরা আসলি। তোর ভাবসাব তো সুবিধার দেখতাছি না। কিরকম বউ বিয়া কইরা আনছুস? কানাখোরা না তো আবার? এত পকপক কেন করো বুড়ি? বউরে দেখবা, একটু ধৈর্য ধরো। আমার বউ তো আর যে সে জিনিস না যে সহজেই দেখা পেয়ে যাবে। মিসেস শর্মিলা কঠিন মুখে বসে আছেন, ছেলের দিকে তাকাচ্ছেন না। উচ্ছ্বাস ভাবিকে উদ্দেশ্য করে বলল, ভাবি একটু আসতে পারবে? কোথায়? এসো আগে। উচ্ছ্বাস কেন ডাকছে জেবা বুঝতে না পারলেও হাত ধুয়ে উঠে ওর সাথে এলো। রুমে আসতে আসতেও অনেকবার জিজ্ঞেস করেছে, কোথায় নিয়ে যাচ্ছে দেবরজি? আমার রুমে। তোমার রুমে আমার কাজ কি? ও বাবা, তুমি কি তোমার বউকে শুধু আমাকেই দেখাতে চাও? সেজন্য ওকে নিচে না নিয়ে আমাকে উপরে নিয়ে এসেছো? উচ্ছ্বাস ঘরের দরজা খুলে ভাবিকে ভেতরে যেতে বলে বলল, নীলাদ্রি ওয়াশরুমে আছে, একটু দেখো ওর কি লাগবে। যে ঠোঁট টিপে হাসল, তাহলে এই ব্যাপার। উচ্ছ্বাস ভেতরে এলো না, এমনকি আশেপাশেও থাকলো না। জেবা রিনিনে মিষ্টি কণ্ঠে ডেকে বলল, কি গো দেবরানী, দরজা খুলে বেরিয়ে এসো। দেখি কি হয়েছে তোমার। তোমার বর কি এমন জরুরি প্রয়োজনে আমাকে খাওয়ার মাঝখানে তুলে নিয়ে এসেছে? নীলাদ্রি পেট ব্যথায় কুজো হয়ে বসেছিল। মেয়ে কণ্ঠ শুনে দরজার দিকে তাকালো। ইনি নিশ্চয় ওই মানুষটার ভাবি। এই মেয়ে, বের হও বাবা। নীলাদ্রি ভাবছে ভাবির সাথে হয়তো উনিও এসেছেন, তাই সে বের হচ্ছে না। এই মেয়ে দেখি আমাকে ভরসা করতে পারছে না। তোমার বরটাও তো চলে গেছে। উচ্ছ্বাস রুমে নেই কথাটা শোনা মাত্র নীলাদ্রির দরজা খুলে বেরিয়ে এলো। জেবা ছোট্ট একটা দম ফেলে মিষ্টি করে হাসি দিয়ে বলল, মানছি বড়ই তোমার আপন। আমরাও কিন্তু তোমার পর না। আমি তোমার বড় যা বুঝেছ। এখন বলো কি হয়েছে? তোমার বর নিজে পালিয়ে গিয়ে আমাকে কেন ফাঁসিয়ে গেছে? ভাবির কাছে বলতে নীলাদ্রির এত বেশি সংকোচ হলো না।
যদিও লজ্জা ঠিকই লাগছিল। নীলাদ্রির সমস্যার কথা শুনে জেবা কতক্ষণ চোখ বড় বড় করে তাকিয়ে থেকে পরক্ষণে শব্দ করে হেসে উঠে বলল, এই কথা তো তোমার বরকেই বলতে পারতে, বরের কাছে আবার এসব বিষয় কিসের লজ্জা? তুই বোকাও, আমাকে এমনভাবে ডেকে নিয়ে আসলো, আমি ভাবলাম কি নাকি। জেবা নীলাদ্রির সমস্যার সমাধান করে দিল। নীলাদ্রিকে প্রথম দেখেই তার কাছে চেনা চেনা লাগছিল। হঠাৎ করে বলে উঠল, তুমি কি নীলার বোন? নীলাদ্রি মৃদু সুরে জানালো, হুম। জেবা যেন আকাশ থেকে পড়ল। নীলার বোনকে উচ্ছ্বাস বিয়ে করেছে। কি আশ্চর্য! জেবা নীলাদ্রিকে বেশি কিছু জিজ্ঞেস না করে উচ্ছ্বাসকে খুঁজতে লাগল। এই ছেলে, এই উচ্ছ্বাস দাঁড়াও। ভাবির ডাক শুনে উচ্ছ্বাস দাঁড়ালো। একটা ফোন কল করতে যাচ্ছিল। জেবা উচ্ছ্বাসের সামনে এসে আশ্চর্য কণ্ঠে বলল, এ কাকে বিয়ে করে নিয়ে এসেছ তুমি? তোমার বউ নীলার বোন। সেই নীলা যে তোমার সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছিল। তুমি তার বোনকে কোত্থেকে পেলে? তারাই বা তোমার সাথে ছোট মেয়ের বিয়ে দিতে কেন রাজি হলো? মা, ও যদি আমার মতো নীলাদ্রিকে দেখে চিনে ফেলে তাহলে কি কাণ্ড ঘটবে তুমি ভাবতে পারছো? ভাবির স্মৃতিশক্তির প্রশংসা করতে হয়। উচ্ছ্বাস হেসে বলল, সেজন্যই তো একা একা বিয়ে করে নিয়ে এসেছি। এখন মা জানলেও তেমন কোন অসুবিধা হবে না। বিয়ে তো হয়ে গেছে। জেবা উচ্ছ্বাসের কথায় আরো বেশি অবাক হয়ে বলল, তুমি জেনে বুঝেই এমনটা করেছ, তাই না? কিন্তু আমার প্রশ্ন, নীলার পরিবার তোমার সাথে মেয়ে বিয়ে দিতে কেন রাজি হয়েছে? তুমি বা এত বছর পর নীলাদ্রিকে কোথায় পেলে? ওকে বিয়ে করার জন্যই কি তুমি দেশে এসেছ? সত্যি করে বলো, তোমাদের বিয়েটা স্বাভাবিক অবস্থায় হয়নি, না? তুমি আমাদের থেকে কি লুকাচ্ছ উচ্ছ্বাস? আমি যতটুকু বুঝতে পেরেছি তোমার সাথে নীলাদ্রির সম্পর্ক মোটেও অন্য সব স্বামী স্ত্রীদের মতো না। তুমি কি নীলা বা ওর পরিবারের থেকে প্রতিশোধ নিতে মেয়েটাকে বিয়ে করেছ? চলবে।